আমরা ছিলাম ফাংশন, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম ফাংশনের মধ্যে আমরা কল বাই ভ্যালু এই পর্যন্ত পড়েছি। কল বাই রেফারেন্সে আমি বলেছিলাম যে কল বাই রেফারেন্সে জানার জন্য আমার পয়েন্টারটা জানা দরকার। সো কল বাই ভ্যালু কখন বলা হয়? যখন আমরা আমরা যখন ফাংশন কল করি, ফাংশন কলে ফাংশনের মধ্যে আর্গুমেন্ট হিসেবে যদি আমরা জাস্ট ভেরিয়েবল অথবা ভ্যালু যদি পাঠাই, সেটা হচ্ছে কল বাই ভ্যালু। আমি জাস্ট একটা রিক্যাপ করব একটু। ধরো তোমাদের মিডের যে প্রশ্নটা ছিল, প্রথমটা কোডের 3 এর প্রথমটা, ওইটা ধরো তোমাকে একটা ফাংশন দিয়ে করতে বললো। কারণ ফাংশন আমরা ইউজুয়ালি ভয় পাই, তো যেন মনে হয় যে অনেক কঠিন কিছু। আসলে কঠিন কিছু না। আমি তোমাকে আমাদের যে মিডের কোশ্চেনটা আছে সেটা আমি, স্যার, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড, ক্লা- হ্যাঁ রেকর্ড করছি আমি দিব। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, ধরো মিডের প্রশ্নটা, স্যার আমি ক্লাস নিচ্ছি স্যার, ক্লাস শেষ করে আসতেছি, আপনি পড়ে ফেলেন স্যার, ক্লাস শেষ করে আসতেছি, আপনি পড়ে ফেলেন। আচ্ছা, আমাদের মিডের প্রশ্নটা একটু দেখবো। তিনের যে প্রথম প্রশ্নটা, a small juice shop named Fresh Sip sells fruit juice bottles. A customer buys some bottles and want to share them equally among friends. Your task is to write a C program that finds how many bottles each friend gets and how many bottles are left. আমরা এটা সি সেকশনে যখন আমরা একটু কথা বলতেছিলাম এটা নিয়ে, তখন আমরা দেখেছিলাম যে খুবই সিম্পল জিনিস। ইভেনলি ভাগ করতে যাচ্ছে, ধরো 17টা বোতল 5 জনের মধ্যে ইভেনলি ভাগ করতে যাচ্ছে, তাইলে ভাগফলটা হচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে প্রতিজন কত করে পাবে সেটা হচ্ছে তার ভাগফলটা। 17/5, এটা হচ্ছে 3টা বোতল সবাই পাবে। আর কতগুলো বাকি থাকবে ইভেনলি ভাগ করার পরে, কতগুলো বাকি থাকবে সেটা হচ্ছে লেফট ওভার বা রিমেইনিং, সেটা হচ্ছে ভাগশেষটা। যে 5 দিয়ে যদি 17কে ভাগ করি, ভাগশেষ থাকে 2, তো রিমেইনিং বটা হচ্ছে 2। মানে তুমি ইভেনলি 3টা করে ভাগ করার পরে 15টা হয়, 2টা বাকি থাকে, সো 2টা হচ্ছে রিমেইনিং। তো এই কাজটাই আমি একটা ফাংশন দিয়ে করতে চাই। আমি ডিরেক্ট মেইনে করব না, মেইনে তো করলে সিম্পল, প্রিন্ট করে ফেলা, ভাগফল বের করা, ভাগশেষ বের করা, যেভাবে লাইনটা আছে ওটা লেখা। এটা আমি না করে আমি একটা ফাংশন দিয়ে করতে চাই। আমি কিভাবে করব এটা একটু রিক্যাপ করি, তাহলে ফাংশন নিয়ে অনেকের ভয় থাকলে সেটা দূর হবে। এবং বি সেকশনেরও কুইজ আছে মনে হয় কালে ফাংশন নিয়ে, সো হেল্প হবে আশা করি। আর সি স্যার সেকশনেরও, আমাদের বি সেকশনের কুইজের প্রশ্ন কি এবার আপনি করবেন? না আমি কেন করবো, স্যার করবে, আমি করবো না। আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের। ইনক্লুড stdio.h, ধরো মেইন, আমরা প্রোগ্রাম তো লিখি মেইন পর্যন্ত, তাই না? সরোজ, মেইন দিয়ে স্টার্ট করি আমরা প্রোগ্রাম, তাই না? সো মেইনে ধরো জি ফার্স্ট স্যার। কাজটা কি হবে, প্রবলেমটার ফার্স্ট কাজটা হবে দুইটা ইনপুট নেওয়া, দুইটা ভেরিয়েবল ইনপুট নেওয়া। ফার্স্ট ইনপুট হচ্ছে টোটাল নাম্বার অফ জুস বোতল, কয়টা বোতল আছে। সেকেন্ড ইনপুট হচ্ছে কয়টা ফ্রেন্ড আছে। সো আমি দুইটা ভেরিয়েবল নিই, একটা হচ্ছে ইন্টিজার বোতল, একটা হচ্ছে ফ্রেন্ড। আচ্ছা, ফ্রেন্ড একটা কিওয়ার্ড, কারণ আমরা এখনো ওপি জানি না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কিওয়ার্ড একটা ফ্রেন্ড। সো ব্লু কালার হয়ে গেছে, দেখো আমি ফ্রেন্ড না দিয়ে ফ্রেন্ডস দিলাম। ওকে, সো ফার্স্ট কাজ হচ্ছে ইনপুট নেওয়া। তো ইনপুট নেওয়ার জন্য আমরা জানি স্ক্যানএফ ইউজ করতে হয়, এবং স্ক্যানএফ দিয়ে, আচ্ছা কে জানি বারবার জয়েন করতেছে, কোথায় আছো? আচ্ছা ঢুকে গেছে মনে হয়। ওকে, স্ক্যানএফ, স্ক্যানএফ এর পরে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার থাকবে। ফরম্যাট স্পেসিফায়ার কমা, কমার পরে হচ্ছে আমরা জানি ভেরিয়েবলের নামের আগে একটা অ্যান্ড সিম্বল দেওয়া লাগে, সেটা হচ্ছে তার অ্যাড্রেস নির্দেশ করে। এবং আমরা আজকে যখন পয়েন্টার পড়বো আমরা দেখবো যে অ্যাড্রেসের ইম্পর্টেন্সটা কি। সো আমি অ্যাড্রেস দিয়ে আমি হচ্ছে ভেরিয়েবল ইনপুটগুলো নিয়ে নিলাম। নিলাম, ভালো কথা। এখন আমি তোমাকে বলছি, আমি জানি যে আমি জাস্ট প্রিন্টএফ এর মধ্যে ভিতরে লেখা তো যা ইচ্ছা লেখাই যাবে। যদি আমি জাস্ট বটল দিয়ে ফ্রেন্ডকে ভাগ দেই, তাইলেই ফার্স্ট ভাগফলটা হচ্ছে ফার্স্ট রেজাল্ট আমি পেয়ে যাব।
আমার প্রবলেমের কোথায় গেল কোশ্চেনটা? আচ্ছা, কে বারবার আসছে? তোমরা বুঝছো, তোমরা হচ্ছে তোমাদের মেল যেটা ড্যাফোডিলের মেল যেটা, ওইটা দিয়ে লগ ইন করা ট্রাই করবে, তাহলে আর এখানে আর আটকাবে না, ডিরেক্ট ঢুকে যাইতে পারবে। আউটসাইডারদেরই এখানে আটকায় দেয় বারবার, বুঝতে পারছো? আর আমি একটা ইন্টারাপশন হচ্ছে বারবার। তোমরা চেষ্টা করবে তোমাদের যে ড্যাফোডিলের মেলটা আছে ওইটা আগে লগ ইন করতে, লগ ইন করে ওই লিঙ্ক দিয়ে ঢুকে যাবে, তাহলে এখানে কোনো আটকাবেই না, ডিরেক্ট ঢুকে। এই যে ও হচ্ছে আউটসাইডার, দেখো একটা ভিজিটর একটা মার্ক আছে, বাকিরা হচ্ছে এই যে ভিজিটর। তো চেষ্টা করবে নিজের যে ড্যাফোডিলের মেলটা আছে ওইটাতে ঢুকে যেতে, তাহলে আর কোনো ইন্টারাপশনই হবে না, তুমি ইচ্ছা মতো ঢুকে যাবে, বের হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, দেখো। হ্যাঁ, সো আমি যখন বটলকে ফ্রেন্ড দিয়ে ভাগ দিচ্ছি, যেমন 17কে 5 দিয়ে ভাগ করলে 3, এই যে 3 ভ্যালুটা পাইছি, ভিতরে তো অনেক কিছু যা ইচ্ছা লেখা যাবেই, আমরা জানি প্রিন্টএফের ভিতরে আমি যেটাই লিখি সেটাই প্রিন্ট হবে, সমস্যা নেই, বাট ভ্যালুটা পাচ্ছি কিনা সেটা ইম্পর্টেন্ট। ভ্যালুটা পাইতে পারতেছিলাম, এবং বটলকে যখন ফ্রেন্ড দিয়ে ভাগ করে ভাগফল না, এবার আমি ভাগশেষ চাই, তাহলে আমি ওই যে 2 রিমেইনিংটা পাচ্ছিলাম। এটা আমি মেইনের মধ্যে ইজিলি করে ফেলতে পারি, বাট আমি সেটা না করে আমি চাচ্ছি একটা ফাংশন লিখতে, যেই ফাংশনটা আমার ধরো আমি দিলাম ডিস্ট্রিবিউশন, কারণ আমি বটলটাকে ফ্রেন্ডের মধ্যে ডিস্ট্রিবিউট করতে চাচ্ছি। ডিস্ট্রিবিউশন আমার ফাংশনে আমার কি কোনো আর্গুমেন্ট পাঠানোর দরকার আছে, কেউ কি বলতে পারবা? আর্গুমেন্টগুলো কি কি ছিল, মানে ফাংশন আমি যেগুলো পাঠাই সেগুলোকে আর্গুমেন্ট বলা হয়, বা অ্যাকচুয়াল প্যারামিটার বলা হয়, তোমাদের যাদের মনে আছে। এখানে কি কোনো আর্গুমেন্ট পাঠানোর দরকার আছে, কেউ বলতে পারবা? যে কেউ কিছু পাঠানোর দরকার আছে স্যার নাকি ফাংশন দিয়ে পাঠালে? আর্গুমেন্ট মনে হয় না স্যার পাঠানো লাগবে স্যার, আই এম নট শিওর স্যার, হয়তো ফাংশনে স্যার একটু ল্যাগিংস থাকতে পারে। ধরো স্যার আমি আর্গুমেন্টস স্যার আমরা তখনই পাঠাই যখন হচ্ছে যে ভ্যালুটা হচ্ছে ফিক্সড থাকে, তখন না স্যার? আচ্ছা, স্যার বটল আর ফ্রেন্ডস এই দুইটা। আচ্ছা, ধরো তুমি যেটা বলে আর্গুমেন্ট পাঠানোর দরকার নাই, পাঠানোর দরকার নাই মানে প্যারামিটারেও কিছু থাকবে না, কারণ আর্গুমেন্টটাই স্যার ক্ষতি মানে হয়। আমরা তো স্ক্যান করে ভ্যালুটা নিব স্যার, এটা তো ফাংশনের মধ্যে স্যার স্ক্যান করে আমরা চাইতে পারি না ভ্যালুটা? আহ, তার মানে তুমি এই কাজটা করতে যাচ্ছ। আচ্ছা, দাঁড়াও, দেখো সরোজ, তুমি যেটা হ্যাঁ করতে স্যার, আমি যাচ্ছ, আর কি পুরোটাই হচ্ছে আর কি ফাংশনের মধ্যে করতে যাচ্ছি স্যার, পরে হচ্ছে ফাংশনটাকে কল করে দেন হচ্ছে প্রিন্ট তুমি করতে এখানে সব যাচ্ছিলাম। করতে যাচ্ছ হ্যাঁ স্যার। এটাতে। দেখো, এখানে যা যা করব, বাকি সব যা যা করতে চাচ্ছি, তুমি যেটা করতে যাচ্ছ, এইটা যা করা, পুরোটা জিনিস মেইনের মধ্যে করা কি একই কথা না? তাহলে আমি ডিস্ট্রিবিউশনটা আনার দরকার কি? আমি তো মানে, বুঝতে পারতেছো আমার কথাটা? মানে এইখানেই আমি সব স্যার করব, বুঝি নাই স্যার। দেখো, তুমি স্যার বলতেছো প্রিন্টটা স্যার। দেখো দেখো, আচ্ছা আমার কথাটা একটু শোনো আগে। আচ্ছা আচ্ছা। তুমি ওকে স্যার। বটল বাই ফ্রেন্ডস করলা, বটল পার্সন ফ্রেন্ডস করলা, এইখানে পুরোটা যেই করার কথা, যেটা যেটা হচ্ছে, এই জিনিসটা পুরোপুরি মেইনে করলে কি একই জিনিস হচ্ছে না? হ্যাঁ স্যার, একই জিনিস হবে। তাহলে আমি ডিস্ট্রিবিউশন আলাদা করে ডাকার দরকার কি? আমার কোনো সিগনিফিকেন্স কি আছে এটার? মানে এটার কোনো আলাদা কোনো কাজ হচ্ছে ডিস্ট্রিবিউশন, মানে মেইনে যা করতাম তাই আমি এখানে লিখে দিচ্ছি, মেইন থেকে কল করছি, এক্সিকিউট হচ্ছে এবং ঠিক মতো এক্সিকিউট হচ্ছে। আমার কথা বুঝতে পারছো নাকি এখনো জি বুঝো স্যার নাই? দেখো স্যার আমি বুঝতে পারছি। ওকে। রান করি 17, 5, 3 আর 2, যে ভাগফল ফার্স্ট আর ভাগশেষ পরে। আমি এই কাজটাই কিন্তু মেইনে করতাম, এই পুরা কাজটাই মেইনে করতাম, পুরা কাজটাই যদি ডিস্ট্রিবিউশন ফাংশনের মধ্যে করি, মেইন ফাংশনে না করে, তো ডিস্ট্রিবিউশন ফাংশন তো ডাকার দরকার নাই, এই কাজটা তো মেইনেই করতে পারি, তাই না? স্যার মানে আপনি করতে যাচ্ছেন যে ফাংশনটা হচ্ছে মানে কাজ যতটুকু আছে সেটা হচ্ছে ওইখানে হবে, কিন্তু স্যার রেজাল্টটা হচ্ছে স্যার আপনি মেনে দেখাবেন এরকম কিছু? আহ, দেখো, আচ্ছা স্যার আপনি আমার করেন স্যার কথাটা বুঝো, তারপর। কথাটা আগে বোঝার চেষ্টা করো। তোর এখানে 500টা লাইন, আচ্ছা ফাংশনের কাজটা কি আসলে, এটা একটু বুঝো আগে ফার্স্ট, এটা হয়তো বলা হয়নি। ফাংশন হচ্ছে, ধরো তুমি একটা বড় প্রজেক্টে কাজ করবা, তোমার টিম মেম্বার 5 জন বা 10 জন, তুমি একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করো, 10 জন মিলে একটা প্রজেক্টে কাজ করতেছো। তো এখন আমি সি প্রোগ্রামের মধ্যেই থাকি, কিন্তু ইউজুয়ালি প্রজেক্ট করতে গেলে তো সি প্রোগ্রাম দিয়ে করবা না তোমরা, ভবিষ্যতে আরো বড় বড় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবা, পাইথন ইউজ করতে পারো, জাভা ইউজ করতে পারো, আরো যেসব ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো ইউজ করবা, বাট কনসেপ্টটা সেম। কনসেপ্টটা হচ্ছে, আমি যখন 10 জন মিলে একটা কাজ করতেছি, আমি যদি পুরোটাই মেইন ফাংশনের মধ্যে করি এবং এট এ টাইম করি, বিকজ আমার তো আসলে, দেখো একটা প্রজেক্ট যখন হয় এটা কিন্তু লিনিয়ার না। লিনিয়ার মানে আমি বোঝাচ্ছি, ধরো তৌফিকুল ইসলাম, তুমি একটা টিমে আছো, তোমার কাজ শেষ হওয়া পর্যন্ত বাকি 9 জন চুপ করে বসে আস, এরকম তো হবে না। তোমার কাজ শেষ হবে, তারপর সেকেন্ড জন শুরু করবে, আবার বাকি 9 জন চুপ করে বসে থাকবে,
তো সেকেন্ড জনের কাজ হবে, তো থার্ড জন শুরু করবে, বাকি 9 জন চুপ করে বসে থাকবে। এইভাবে কাজটা করলে এটাকে বলে লিনিয়ার ভাবে আগানো। লিনিয়ারলি কাজটা করলে অনেক টাইম কনজিউমিং। আমার কথা বুঝতে পারতেছো? আমরা প্রজেক্টে কাজ করি কনকারেন্টলি, একসাথে কাজ করবে। যে তৌফিকের কাজটা করবে, ওকে তো সবাইকে তো আর একই কাজ দেওয়া হয়নি। ধরো একটা ক্যালকুলেটর দিয়ে এক্সাম্পলটা দিই, ক্যালকুলেটর ধরো যোগের ফাংশনের কাজটা তৌফিকুল ইসলামকে দেওয়া হয়েছে, সে যোগের ফাংশনটা ইমপ্লিমেন্ট করবে। সরোজকে ধরো বিয়োগের ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে দেওয়া হয়েছে, বিয়োগের ফাংশনটা ইমপ্লিমেন্ট করবে। আরো যারা আসো, আর কে আসো, নামগুলো তো মনে থাকে না। অর্পিতা ঘোষ তোর গুণের গুণের মাল্টিপ্লিকেশনের কাজটা দেওয়া হয়েছে, সে সেই কাজটা করবে। আশফাকুজ্জামানকে ধরো ভাগের কাজটা দেওয়া হয়েছে ক্যালকুলেটর, সেই ভাগের কাজটা ইমপ্লিমেন্ট করবে সে। এখন সবাই যদি একজন একজন করে করতে থাকে, এটা ধরো 4 মাসে টাইম লাগতেছে, কিন্তু আমরা কনকারেন্টলি করে জিনিসটা 1 মাসে করে ফেলতে পারি। কনকারেন্টলি করতে গেলে যদি তুমি সবাই একসাথে মেইনের মধ্যে সব কাজ করতে থাকে, ধরো কোনো ফাংশন তোমরা জানো না, তোমরা সবকিছু মেইনের মধ্যে করবা, জিনিসটা খুবই কমপ্লেক্স এন্ড হজবরল হয়ে যাবে। কারণ বড় বড় প্রজেক্ট তো ধরো 10-15 লাইনের কোড না, আসলে 700, 7,000, 70,000 লাইনের কোড হতে পারে। তো যখন অনেক বড় কোড হবে, জিনিসটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে যদি পুরোটাই মেইনের মধ্যে করি। ফার্স্ট কথা এটা। সেকেন্ড কথা হচ্ছে, আমরা চলতেছে কোম্পানি, খুবই ভালো কথা, হঠাৎ করে একজন, ধরে নিলাম যে সরোজি আরেকটা বেটার কোম্পানিতে জবের জন্য রিক্রুটমেন্টে পাস করেছে এবং তাকে অফার করা হয়েছে, মানে সে আমাদের কোম্পানি ছেড়ে চলে যাবে। এখন আমি তার জায়গায় নতুন একজন কোম্পানিতে রিক্রুট করব। এখন আমরা যে এক্সিস্টিং প্রজেক্ট আছে সেটা তো আগে শেষ করতে হবে, সেই প্রজেক্টে যখন সে কাজ করবে, আমি যদি সবকিছু মেইনের মধ্যে করা থাকতো, নতুন যে আসবে তার জন্য বোঝা কিন্তু কঠিন যে আসলে এখানে কি হচ্ছে। এখানে তো প্রায় 700 লাইনের কোড, কোথায় সরোজ কতটুকু কাজ করছে, কি করছে, খুবই কমপ্লেক্স লাগবে। বাট আমি যদি কিছু ফাংশনে ভাগ করে দিতাম, যে সরোজের ফাংশন এখানে, আশফাকুজ্জামানের ফাংশন এখানে, অর্পিতার ফাংশন ওখানে, তৌফিকের ফাংশন আরেক জায়গায়, সো তৌফিক চলে গেলে তৌফিকের ফাংশনটা শুধু আমি দেখাইতাম যে এটা তার কাজ, তোমার কাজ হবে এখান থেকে শুরু করা বা এটা কমপ্লিট করা, বা সরোজের কাজ ছিল এইটা করতে গেছে, এটা কমপ্লিট করা, শুরু করা, এটা কমপ্লিট করা। আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার, এই বুঝতে জন্য পারছি স্যার। আমিও প্রজেক্টে স্যার আপনার অলওয়েজ ফাংশনাল ক্লাসটা দেখছিলাম স্যার, এই জন্য অনলাইনে যেটা ছিল। এর জন্য প্রজেক্টে অলওয়েজ আমরা ফাংশনে ছোট ছোট ডিভাইড করে নেই। এখন তুমি যে কাজটা বললা আমাকে, এইটা আমি যদি মেইনের কাজ পুরোটাই ফাংশনের মধ্যে করে ফেলি, তাহলে এই ফাংশনকে আসলে পরিচিত করার কোনো মিনিং নাই, আমি মেইনের মধ্যেই করতে পারতাম। আমার ইনপুট নেওয়া এগুলা সব মেইনের মধ্যে হবে, আমি কাজ করব ছোট কাজ, যেটা হচ্ছে ক্যালকুলেশন টাইপের কাজ ছিল। ধরো তুমি আহ, দুইটা ফাংশন দিতে পারো, বা একটা ফাংশন লিখতে পারো যে ডিস্ট্রিবিউশন করাটা এবং হচ্ছে রিমেইনিং কতটুকু সেটা দেখাটা, এটা হচ্ছে আমার ফাংশনের কাজ হবে। বুঝতে পারছো? আহ, ফয়সাল জি স্যার, আসছো কি? বুঝতে ফয়সাল, পারছি। ফয়সাল আমি একটু পরে আসবে কি, আমি ক্লাস নিচ্ছি তো, তুমি একটু পরে আসো, 3টার দিকে আসো, ঠিক আছে ফয়সাল? আমি তোমাকে কল দিবনি। বুঝতে পারছো? ক্যালকুলেশনের পার্টটা যেমন হচ্ছে কতজন ভাগ, কয়টা করে ভাগ পাবে পার পার্সন, সেটা আমি একটা ফাংশনে বের করতে পারি বা রিটার্ন করতে পারি, বা রিমেইনিং কতটুকু থাকবে সেটা আমি ফাংশনে রিটার্ন করতে পারি। এখান থেকে আমি দুইটা ফাংশনও লিখতে পারি, একটা ফাংশনও লিখতে পারি, একটা ফাংশন দিয়ে দুইটা কাজ করে ফেলতে পারি, অথবা দুইটা আলাদা আলাদা ফাংশন লিখতে পারি। একটা ফাংশন আমাকে কাজ করবে হচ্ছে, একটা স্যার, ফাংশন কাজ করবে হচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, একটা শুনতে পাচ্ছি ফাংশন স্যার। কাজ করবে একটা হচ্ছে পার পার্সন কতগুলা বোতল পাবে, আরেকটা ফাংশন কাজ করবে রিমেইনিং কতগুলা বোতল থাকবে ইভেনলি ভাগ করার পরে, এটা করতে পারি। ঠিক আছে না? স্যার, একটা ফাংশন তো স্যার একটা জিনিসই রিটার্ন করবে, তাই না স্যার? হ্যাঁ, রিটার্ন করার সময় একটা জিনিসই করতে পারে। সেক্ষেত্রে আমরা যদি একটা ফাংশনই ডিফাইন করতে চাই, আমরা আসলে রিটার্ন আর করবো না, আমরা প্রিন্ট করে দেবো। এই যেখানে যেমন প্রিন্ট করা আছে প্রিন্ট করে দেবো। আমি ফার্স্টে একটা জি স্যার, ফাংশন দিয়ে বুঝতে তোমাদের পারছি স্যার। দেখাই, সেকেন্ডলি আমি হচ্ছে দুইটা ফাংশন দিয়ে দেখাবো। ঠিক আছে? বুঝতেছো? সি সেকশনে যারা আছো বুঝতে পারতেছো? আমি কি নাম ওর, জি স্যার, বুঝতেছি। সিআর যে ছিল আগে, আরমান, আরমান আছো? আরমান, জি স্যার, বুঝতে পারতেছি। বুঝতে পারতেছো আরমান? জি স্যার, স্যার আমার ফোনের চার্জ তুমি মানে নেটের মুস্তাফিজুর একটু রহমানের এখন সমস্যা তো। অ্যাকাউন্ট থেকে কি করো? স্যার আমার নেটের একটু প্রবলেম, এই জন্য আমি মুস্তাফিজুর রহমান দুইজন একসাথে ও ক্লাস আচ্ছা, তো দুইজন আবার কি মোবাইলে দেখতেছো নাকি পিসিতে? বলো তো কোথায় আছো তুমি? মোবাইলে স্যার। মোবাইলে দুইজন মিলে দেখা যায় নাকি? এভাবে করলে হবে? মাশরাফি মুর্তজা আছো? বিপ্লব না কি নাম জানি ছিল, মাশরাফি মুর্তজা।
আর কে আছো? আলিফ আছো? আলিফ সি সেকশনে জি স্যার, আছি স্যার। বুঝতে পারতেছো আলিফ? জি স্যার। আচ্ছা, আমরা ফাংশন তো দেখছি লাস্ট ক্লাসে, তাও একটু আমি জাস্ট রিক্যাপ করতেছি আর কি। So, আমার এগুলা মুছে দেই। আমি জাস্ট দেখো আমি খুব সিম্পল, দুইটা ভেরিয়েবল ছিল, ভেরিয়েবল আমি ইনপুট নিয়ে নিছি। এখন একজন বলতেছিল হ্যাঁ আর্গুমেন্ট হিসেবে বটল আর ফ্রেন্ডস পাঠানো যেতে পারে, কারণ বটল আর ফ্রেন্ডস নিয়ে আমার কাজ। সো আর্গুমেন্ট হিসেবে আমি বটল আর ফ্রেন্ডস এই দুইটাকে পাঠাইলাম, যেটা ইনপুট নিচ্ছি। তো এখানে 20 আছে, 20 এখানে পাঠালাম। এখানে 30 আছে, 30 এখানে পাঠালাম। বা যেটা ইনপুট যাবে বটলে সেটা এখানে পাস হবে, যেটা এখানে ফ্রেন্ডসে ইনপুট ছিল সেটা ফ্রেন্ডসে যাবে। তো যদি আর্গুমেন্টে দুইটা এলিমেন্ট থাকে, এখানে প্যারামিটারে কয়টা এলিমেন্ট থাকবে? দুইটা স্যার। দুইটা, দুইটা, একটা স্যার। ইন্টিজার বি, একটা ইন্টিজার সি। বা তুমি চাইলে বোতল আর ফ্রেন্ডসও রাখতে পারো। আমি বি আর এফ রাখলাম, বোতল হচ্ছে বি তে কপি হবে, ফ্রেন্ডস হচ্ছে এফ এ কপি হবে। এখন আমার কাজ খুবই সিম্পল, আমার ছিল হচ্ছে একটা ভাগফল বের করা আর ভাগশেষ বের করা। সো আমি যেটা করবো প্রিন্টএফ এর ভিতরে লিখবো হচ্ছে যেটা লেখার দরকার। আমার কি লেখা দরকার? আমার লেখা দরকার ইচ ফ্রেন্ড গেটস 3 bottles। সেটা লিখে আসো, ইচ ফ্রেন্ড গেটস 3। তো একটা অবশ্যই আসলে ভেরিয়েবল, চেঞ্জ হইতে পারে, সো সেখানে পার্সেন্ট ডি বসবে। আমি তো 3 লিখে দিতে পারি না, সো পার্সেন্ট ডি বসবে। পার্সেন্ট ডিতে একটা কোনো একটা ক্যালকুলেশন হবে, 3 bottles। এন্ড ক্যালকুলেশনটা কিভাবে হবে বলো তো? কি লিখবা কমার পরে? এখানে কি লিখলে এই আমরা তো জানি যে কমার পরে যেই ক্যালকুলেশনটা হয় সেটাই পার্সেন্টের জায়গায় বসে। তাহলে এখানে কি ক্যালকুলেশনটা কি লিখবো আমি? বটল ডিভাইড বাই ফ্রেন্ডস। হ্যাঁ, আচ্ছা ভালো কথা বলছো, বটল ডিভাইডেড বাই ফ্রেন্ডস। আচ্ছা, এবং লাস্ট লাইনে হবে হচ্ছে রিমেইনিং বটলস ইকুয়াল রিমেইনিং বটলস ইকুয়াল এখানে একটা পার্সেন্ট ডি বসবে। পার্সেন্টেজ এবার কি হবে বলো তো? তুমি যে বললা পার্সেন্ট টোটাল মডুলাস পার্সেন্ট মানে স্যার। এখন একটা জিনিস একটু খেয়াল করো, যে ফার্স্টে বলছিল বটল ডিভাইডেড বাই ফ্রেন্ডস, তুমি তোমার নামটা কি বলো তো? স্যার সাদ। সাদ। সাদ, তুমি কোন সেকশনে? স্যার সি সেকশন। আচ্ছা সাদ, দেখো সি সেকশনে গত ক্লাসে আমি বলেছিলাম তোমাকে একটা জিনিস, যে ধরো এটা একটা গ্রাম, এটা আরেকটা গ্রাম। এই গ্রামে বোতল আর ফ্রেন্ডস নামে দুইজন মানুষ আছে, যাদেরকে এই গ্রামের মানুষজন চিনে। এই গ্রামের মধ্যে বোতল আর ফ্রেন্ডস নামে কোনো ভেরিয়েবল বা মানুষ নাই। এখানে আছে বি আর এফ নামে দুইটা মানুষ। এই বি আর এই বোতল সেম মানুষ না, এই এফ আর এই ফ্রেন্ডস সেম ব্যক্তি না। তুমি পাস করেছো বোতল আর ফ্রেন্ডস, আর বোতলের ভ্যালুটা বি তে কপি হয়েছে, ফ্রেন্ডসের ভ্যালুটা এফ এ কপি হয়েছে। এখন তুমি যদি এখানে বোতল বাই ফ্রেন্ডস লেখো, এই বোতল কেউ কেউ চিনে না গ্রামের মধ্যে, এই ফ্রেন্ডস কেউ কেউ চিনে না, ভাগফলটা তোমাকে কিছুই দিতে পারবে না ঠিক মতো। এই যে এরর দেখাচ্ছে, আমার কথা বুঝতে পারছো সাদ? জি স্যার। তাহলে কি হবে বলো তো? স্যার এখানে ডিস্ট্রিবিউশনের ভেতরে স্যার কোন একটা ভ্যালু ইনপুট করতে হবে আর কি। এই যে আবার কি বলতেছো তুমি, বোতলটা কপি হয়ে বি তে কপি হয়ে আছে। এটা কত আমি অনেকক্ষণ ধরে বুঝাইছি তোমাদের। বোতল ধরো তুমি 17, স্যার বি বাই এফ হবে। 17টা কপি হয়ে বিতে 17 ভ্যালুটা আছে, বাট বটল বলে কিছু নাই। বি এর মধ্যে 17 ভ্যালুটা আছে, বোতলের মধ্যে 17 ভ্যালুটা ছিল, একই রকম দেখতে বাট সেম ব্যক্তি না। ফ্রেন্ডস এর মধ্যে 5 ভ্যালুটা আছে, এফ এর মধ্যে 5 ভ্যালুটা কপি হয়ে বসে আছে, ফ্রেন্ডস এর ভ্যালুটা এফ এ কপি হয়ে বসে আছে। সো এফ এ আছে 5, বি তে আছে 17। তুমি এখানে বোতল বাই ফ্রেন্ডস বললে তো কিছু বুঝবে না, বোতলকে এসে চিনে না, ফ্রেন্ডসকে এসে চিনে না। আমি আবার নতুন করে ইনপুট নিব তাহলে কি হইলো নাকি? আমি তো এখানে ইনপুট নিয়ে নিছি প্রোগ্রামে তো একবার ইনপুট নেয়, আমি ইনপুটগুলোকে পাস করে দিয়েছি। এই ভ্যালুটা কপি হয়ে বি তে গেছে, এই ভ্যালুটা কপি হয়ে এফ এ গেছে। তাহলে এখানে আমি কি লিখবো সাদ? সাদ জি স্যার। বলো। বি বাই এফ লেখা যাবে না? সাদ তুমি বলো। স্যার বটল বাই ফ্রেন্ডস এর তো কোনো তুমি এইটুকু অংশ মুছে দাও। ধরো তুমি বিতে, এখানে বি আর এফ লেখা আছে না, তুমি চিন্তা করো এটা হচ্ছে ইনপুট নিছো, তুমি চিন্তা করো বিতে 15 17 নিছো, এফ এ 5 নিছো। তুমি এখানে লিখতেছো বটল বাই ফ্রেন্ডস। বটল বাই ফ্রেন্ডস বলে কোথাও এই পুরো অংশে কোথাও কিছু আছে? বটল কেউ চিনে? না ফ্রেন্ডস স্যার। কেউ চিনে? কাকে চিনে? বটলের জায়গায় কাকে চিনে? বি আর এফ কে চিনি। তাহলে এখানে কি লিখবা তুমি?
বি বাই এফ। এক্স্যাক্টলি, বুঝতে পারছো? জি স্যার। এখানে লিখবা বি পার্সেন্ট এফ। বুঝতে পারছো এখন সবাই? জি স্যার। এটাই। ধরো তুমি দিলাম 21 আর আছে ধর 7 জন, তাহলে প্রত্যেকজন কয়টা করে পাবে? 3টা করে। আর কয়টা রিমেইনিং থাকবে? 0। দেখো সেটাই দেখাচ্ছে। ঠিক আছে, এবার আমরা আমি বলছিলাম তোমাকে দুইটা ফাংশন। দেখো এখানে একটা জিনিস একটু খেয়াল করো, এই ফাংশনে তুমি কিছু রিটার্ন করেছো? ফাংশন কি কিছু রিটার্ন করছে? না স্যার। সে প্রিন্ট করেছে, তো এই ফাংশনের রিটার্ন টাইপ ভয়েডও হইতে পারতো, কোনো সমস্যা নেই, ভয়েডও দিতে পারবা, ভয়েডও দিতে পারবা। এবার আমি চাই কিছু রিটার্ন করুক এমন ফাংশন লিখতে। রিটার্ন করতে গেলে যেটা সমস্যা, আমাদের কিন্তু দুইটা ভ্যালু রিটার্ন করা দরকার। একটা হচ্ছে ভাগফল, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড ভাগফল, এবং সব ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার পরে কতগুলা বাকি আছে মানে ভাগশেষ, এই দুইটা ভ্যালুই রিটার্ন করা দরকার। বাট একটা ফাংশন দিয়ে আমি দুইটা ভ্যালু রিটার্ন করতে পারি না, এটা যে সরজ বলতেছিল একটু আগে। একটা ফাংশন দিয়ে তুমি একটা ভ্যালু রিটার্ন করতে পারবা ম্যাক্সিমাম, এটা আমি গতকাল ক্লাসেও বলছিলাম, সি সেকশনের যারা ছিলাম মনোযোগ দিয়েছো শুনছো। জি স্যার। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দুইটা ফাংশন আমি আলাদা করে লিখতে পারি। একটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের জন্য একটা, আর রিমেইনিং এর জন্য আরেকটা ফাংশন। দুইটা ফাংশন, ডিস্ট্রিবিউশনের জন্য একটা ফাংশন, রিমেইনিং এর জন্য আরেকটা ফাংশন। সো আমি লিখি, এবার এটা মুছে দিই। সো দুইটা আলাদা আলাদা ফাংশন। ফার্স্ট ফাংশন হচ্ছে ডিস্ট্রিবিউশনের জন্য, যে ভ্যালু রিটার্ন করবে স্যার ইন্টিজার। রিটার্ন করতে পারবে না, কিন্তু প্রিন্ট করলে তো সেটা দুইটাই প্রিন্ট হবে না। হ্যাঁ, প্রিন্ট হয়ে গেছে। আমার ধরে এবার রিটার্ন করার ইচ্ছা, আমি রিটার্ন করব মেইনে, মেইন থেকে প্রিন্ট করব। প্রান্তিক বুঝতে পারছো? এবার আমি রিটার্ন জি করব স্যার। মেইনে, মেইন থেকে প্রিন্ট করব, আমার আর এখানে প্রিন্ট করার ইচ্ছা নাই। So, আমি যেটা করতে পারি, দুইটা ভেরিয়েবল ইন্টিজার বি, ইন্টিজার এফ, সে আমাকে রিটার্ন করে দিবে কি, ডিস্ট্রিবিউশন হচ্ছে ইকুয়াল টু বি বাই এফ, বি আর এফ এর ভাগফলটা রিটার্ন করে দিবে। শেষ, কাজ শেষ। এখন তোমরা জানো ফাংশন, আমাদের প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট হয়, লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছে একটা ফাংশন কল পেয়েছে, ফাংশনের মধ্যে চলে গিয়েছে, গিয়ে সে রিটার্ন পেয়েছে, মানে ফাংশনের কাজ শেষ। বিতে ধরো আছে 17, এফ এ আছে 5, তাহলে ভাগফল হচ্ছে 3, 3 সে দিচ্ছে, সে আমাকে 3 দিচ্ছে, এই লাইনটা আমাকে 3 দিচ্ছে। এই 3টাকে আমি কোথাও রেখেছি প্রান্তিক, কোথাও স্টোর করেছি? স্টোর করেছি আমি না কোথাও? স্যার। তো না স্টোর স্যার। করা আমার দরকার না? জি স্যার। তো আমি ইন্টিজার রেজাল্ট নামে একটা ভেরিয়েবল রাখি, এবং রেজাল্টের মধ্যে এই ডিস্ট্রিবিউশনটা রেখে দিব। তো রেজাল্টের মধ্যে কোন ভ্যালুটা থাকবে বলো তো? স্যার রিটার্নের কোন ভ্যালুটা, ভাগফল না ভাগশেষ? স্যার ভাগফল মানে থাকবে। যে প্রথম পার্টটা এই প্রিন্টের, এই যে 3, এই 3 ভ্যালুটা, এই ভ্যালু, এই জিনিসটা আছে আমার রেজাল্টের মধ্যে। একইভাবে আমি আবার একটা ফাংশন কল করব, ফাংশনের নাম হচ্ছে রিমেইনিং। ফাংশনের মধ্যে আমি পাঠাবো বোতল, ফাংশনের মধ্যে আমি পাঠাবো ফ্রেন্ডস, একইভাবে। তো এবার ফাংশনটা আবার লিখি, আরেকটা ফাংশন ইন্টিজার রিমেইনিং। ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার আছে, ইন্টিজার বি, ইন্টিজার এফ, বা তুমি অন্য কোনো নামও দিতে পারো, এ, ইন্টিজার জেড। আমরা জানি, দেখো ফাংশনের মধ্যে প্রথম আর্গুমেন্ট বোতলটা কপি হবে প্রথম প্যারামিটারে, মানে বোতলের ভ্যালুটা এ তে গিয়ে বসবে। সেকেন্ড আর্গুমেন্ট কপি হবে সেকেন্ড প্যারামিটারে, ফ্রেন্ডসের ভ্যালুটা জেড এ গিয়ে বসবে। এখানে আমি কি রিটার্ন করব বলো তো? এক্স্যাক্টলি, ভাগশেষটা আমার রিটার্ন করা বলতে, সো এই পার্সেন্ট সেট। সো যে সেকেন্ড পার্টটা, এখন সে আমাকে ধরো আমি ফাংশন কল পেয়েছি, এটা মানে ফাংশন কল, মেইনের মধ্যে একটা ফাংশনকে রাখা মানে ফাংশন কল, ফাংশন কল পেয়েছি মানে ফাংশনে চলে গেলাম, গিয়ে তার কাজ শেষ হয়ে গেল, গিয়ে সে ব্যাক করলো, সে আমাকে কিছু দিল, আমি এখন কি এটা রিটার্নের ভ্যালুটা স্টোর করতে হবে। এটা স্টোর করতে হবে। এক্স্যাক্টলি, তো এটা রেজাল্টের জায়গায় আমি দিতে পারি রিম নামে দিলাম রিম। সো রিম হচ্ছে আমার সেই সেকেন্ড পার্টটা, আর রেজাল্ট হচ্ছে আমার ওই ফার্স্ট লাইনের প্রিন্ট। সো প্রিন্ট এফ each friend gets % d bottles, কমা bottles এর পর কি বসবে কমার পরে বলো তো কোনটা? রেজাল্ট। 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 আর হচ্ছে এটা কি জানি ছিল, মানে কিছু একটা আর কি, রিমেইনিং বটলস। রিমেইনিং বটলস আর কি, রিমেইনিং বটলস।
কোলন %d \n, এখানে বসবে রিম। শেষ, আমার কাজ শেষ। তো আমি দুইভাবেই তোমাকে দেখাইলাম যে একটা ফাংশনের মধ্যে পাঠায় দিছো, সেই ফাংশন প্রিন্ট করেছে, আর এবার হচ্ছে ফাংশনটা পাঠাচ্ছি এবং সেই ফাংশন কিছু দিচ্ছে, সেটা আমি স্টোর করে রাখতেছি। স্টোর করার পরে আমি মেইনের মধ্যে প্রিন্ট করতেছি। স্যার এর আগে যেটা দেখালেন ওখানে তো রিটার্ন ছিল না স্যার, এখানে কি মানে আমাদের ফাইনাল প্রশ্নতে একটু স্যার দাঁড়াও, বলা থাকবে রিটার্ন দিয়ে করা লাগবে না? আমি আসতেছি মনে হয় তোমার কাছে। আমি একটু রান করে, রানে কি সমস্যা হচ্ছে বুঝলাম না, রান হচ্ছে না কেন। আচ্ছা, রিমেইনিং বানানটা ভুল হয়েছে, আমি বারবার রিমেইনিং বানানটা ভুল লিখতেছি, কোথায় কোথায় জানি। রিম, এই যে রিমেইনিং, আশা করি এবার ঠিক আছে। হ্যাঁ, 19 আর ধরো 6, তাহলে 3 6 18, 3 হবে আর 1 হবে। আচ্ছা, ব্যাকস্ল্যাশন দেই নেই, ব্যাকস্ল্যাশন দিলে 3 বোতল, এই যে 1 বোতল, ঠিক আছে। ব্যাকস্ল্যাশন দিলেই ঠিক হয়ে যাবে এখানে। হ্যাঁ, এবার বলো মনে হয় কি জানি বলতে যাচ্ছ। স্যার ফার্স্ট এর তো রিটার্ন দিয়ে করা হয়নি, জাস্ট ফাংশন দিয়ে করা হয়েছে। আর এটা স্যার দেখো, ফাংশন ফাংশন দুই ধরনের স্যার ফাংশন। দুটাতেই ফাংশন ইউজ করা হয়েছে, বাট এটাতে রিটার্ন ইউজ করা হয়েছে, মানে রিটার্ন ভ্যালুটা দিয়ে করা হয়েছে। স্যার আমাদের কি কোশ্চেনে বলা থাকবে যে রিটার্ন না না না, এটা তোমার উপর, ইউজ করা? তোমার উপর, তোমার উপর, তোমার উপর। বুঝতে পারছো কি সবাই? সরোজ, বি সেকশনে যারা আছো। স্যার আমি বুঝতে পারছি স্যার, আমার একটু আনফরচুনেটলি বাইরে আসতে হচ্ছে স্যার, আমি এর জন্য কথা কম বলতে পারতেছি স্যার, এর জন্য স্যার শুনতেছি শুধু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বি সেকশন আরো যারা আছো তারা কেউ আছো? আর কেউ? কেউ নাই বি সেকশন? ঠিক আছে, ওকে, এটুকু গেল। আমরা জাস্ট একটু ফাংশনের সাথে একটু পরিচিত হয়ে নিলাম, এখন আমরা পয়েন্টারে ব্যাক করব। পয়েন্টার আমি কেন যাচ্ছিলাম সেটা একটু আমি দেখায় দিই, বা কল বাই ভ্যালুটা একটু দেখায় দিই আবার। ধরো আমি একটা ফাংশনের মধ্যে, ইন্টিজার মেইন একটা ফাংশন, ফাংশনের মধ্যে তুমি ইন্টিজার a ইজ ইকুয়াল 12 লিখছো, ইন্টিজার b ইকুয়াল 21 লিখছো। একটা ফাংশন মডিফাই নামে একটা ফাংশন ডাকতেছো। আমি ক্লাস নিচ্ছি, আমি ক্লাস শেষ করে আসতেছি আপনার রুমে, আমি দিয়ে যাবো আপনার রুমে। মডিফাই নামে একটা ফাংশন কল করছি, ফাংশনের মধ্যে a আর b নামে দুইটা ভ্যালু পাস করে দিচ্ছি। এন্ড ফাংশনটা আবার লিখি, ফাংশনটা কিছুই করবে না, ফাংশনটা যেটা করবে সেটা হচ্ছে, ফাংশন নাম হচ্ছে মডিফাই, যেখানে দুইটা প্যারামিটার আছে, ইন্টিজার a, ইন্টিজার b। এর মধ্যে তুমি 21 রাখলা, b এর মধ্যে তুমি 12 রাখলা, বা এটাও না করে তুমি আরেকটু, এটা কি তোমরা জানো কিনা, একটা ভেরিয়েবল নিয়ে আমরা কিন্তু সব করতে পারি। ফার্স্টে সি এর মধ্যে এ কে রাখবো, পরে এ এর মধ্যে বি কে রাখবো, বি এর মধ্যে সি কে রাখবো। এটা কিন্তু সব হয়ে গেছে। এটা কি জানো তোমরা? দেখো, চিন্তা করে দেখো, সি নামে একটা ভেরিয়েবল নিস, তো এর মধ্যে আছে 10, ফর এক্সাম্পল এর মধ্যে 10 আছে, এর মধ্যে আছে 10, আর বির মধ্যে আছে 20, ধরো ফর এক্সাম্পল। সো ফার্স্ট লাইনে তুমি যেটা করলা, 10 কে সি এর মধ্যে রাখলা, তাহলে সিতে কত আছে এখন? সিতে কত আছে? 10। 10। পরের লাইনে তুমি এ কে আপডেট করতেছো, এ কে আপডেট করে বি এর ভ্যালুটা এর মধ্যে রাখতেছো, তাহলে এর মধ্যে এখন কত আছে নতুন করে? 20। 20। তাহলে এ কিন্তু চেঞ্জ হয়ে গেল, দেখো এ কিন্তু চেঞ্জ হয়ে 20 হয়ে গেছে। এরপরে তুমি যে সিতে আগে থেকে 10 স্টোর করে রাখছিলা, সেটা তুমি বি এর মধ্যে রাখতেছো, তাহলে বিতে এখন কত হবে? 10। তাহলে কিন্তু দেখো দুইটা সোয়াপ হয়ে গেছে, এ 10 ছিল, বি 20 ছিল, এখন এ 20 হয়ে গেছে, বি 10 হয়ে গেছে। ঠিক আছে, এইভাবেও সোয়াপ করা যায়। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখানে আমি সোয়াপ করছি বেসিক্যালি, বা যদি না বুঝো আমি সিম্পলি লিখি, আগে এ ছিল 12, আমি এ কে বানালাম 21, বি ছিল 21, বি কে বানালাম 12। এরপর আমি প্রিন্ট করতে যাচ্ছি, printf %d \n, a, printf %d \n, b। আচ্ছা, রান করলে আউটপুট কি হবে বলো তো? দুই ধরনেরই রেজাল্ট আসতে পারে, একটা হচ্ছে 12 আর 21, একটা হচ্ছে 21 আর 12। তোমাদের কি মনে হয় কোনটা স্যার আসবে? 12 আর 21 আসবে। আচ্ছা, বাকিরা 12 আর 21। আরো যারা আছো বাকিরা বলো তো। জি স্যার, 12 আর 21। আচ্ছা, তাহলে সবাই বুঝতেই পারছিল, ওই দিন আমি বলেছিলাম বারবার। সো বেসিক্যালি দেখো, এই এ আর এই এ সেম মানুষ না। এই এটা হচ্ছে মেইন এই গ্রামের একটা মানুষ, আর এই এটা হচ্ছে মডিফাই গ্রামের একটা মানুষ। সো
এর মধ্যে 12 আছে ভালো কথা, বি এর মধ্যে 21 আছে ভালো কথা। তুমি মডিফায়ার মধ্যে এ আর বি কে তুমি পাঠিয়ে দিছো, তাহলে এ তে পাঠিয়ে দিয়েছো 12, বি তে পাঠিয়ে দিয়েছো, বি কে পাঠিয়ে দিয়েছো মানে 21 কে তুমি পাঠিয়ে দিয়েছো। এরপর আর এ আর বি কোনো চেঞ্জ হয় নাই, তুমি খেয়াল করে দেখো এই মেইনের মধ্যে এ আর বি কোনো চেঞ্জ হয় নাই। এখন এই ভ্যালুটা কপি হয়ে এই গ্রামের এ তে বসে গেছে। এখন এইখানকার মডিফায়ার এ তে আছে 12, মডিফায়ার বি তে আছে 21, জাস্ট এইটুকুই, আর কিছু নেই। এখানে এ আর বি চেঞ্জ হয় নাই, তুমি জাস্ট পাস করে দিছো দুইটা ভ্যালু। ধরো এ আর বি না লিখে তুমি যদি লিখতে 12 আর 21, একই কথা, দুইটা ভ্যালু তুমি জাস্ট পাস করে দিয়েছো, ওরা কোনো চেঞ্জ হয় নাই আর, তুমি জাস্ট দুইটা ভ্যালু পাস করে দিয়েছো। এন্ড পাস করার পরে সেই ভ্যালুগুলো কপি হয়ে এখানে একটা এ তে বসছে, এটা একটা বি তে বসছে। সো 12 এ তে বসছে, 21 গিয়ে বি তে বসছে। এখন এই ফাংশনের কাজ এক্সিকিউট হবে। এ তে আগে 12 ছিল, তুমি এটা আপডেট করে এ কে 21 বানিয়ে দিলা। বি তে আগে 21 ছিল, সেটা আপডেট করে তুমি 12 বানিয়ে দিলা। সো এই ফাংশনের মধ্যে এ 21 আর বি 12, আর কিছু কিন্তু না। এ আর বি চেঞ্জ হয়েছে মডিফাই ফাংশনের মধ্যে। মেইন ফাংশনের এ আর বি আর মডিফায়ার এ আর বি সেম না, আমি বারবার বলতেছি দুইটার এ আর বি সেম না, দেখতে একই রকম বাট সেম না। তো চেঞ্জ হয়েছে এটার এ আর বি, মেইনের এ আর বি কিন্তু চেঞ্জ হয় নাই। তো তুমি যখন প্রিন্ট করতেছো, তুমি তো মেইনের মধ্যে প্রিন্ট করতেছো, তাহলে তুমি মেইনের এ আর মেইনের বির ভ্যালুই পাবা। সো রান করলে দেখো 12 আর 21 দেখাচ্ছে। এই প্রিন্টটা যদি আমি মেইনে না করে আমি যদি মডিফায়ার মধ্যে করতাম, তাহলে এখন কত হবে মানে ভ্যালু বলো তো? এখন 21 আর 12 হবে। এক্স্যাক্টলি, এখন এই যে এই মডিফায়ার মধ্যে, সো এখানকার এর ভ্যালুটা রিসেন্ট আপডেটেড মোস্ট আপডেটেড এর ভ্যালু যেটা 21, সেটা এই লাইনে দেখাবে। আর এখন রিসেন্ট আপডেটেড মোস্ট আপডেটেড বি এর ভ্যালু হচ্ছে 12, সেটা এই লাইনে দেখাবে। সো এবার দেখো 21 আর 12 দেখাচ্ছে। আর একটা কাজ আমি করতে পারি, আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরো আমি রিটার্ন করতে চাই, আমি জানি একটা ভ্যালু রিটার্ন করতে পারি, আমি এ কে রিটার্ন করলাম ফর এক্সাম্পল, ঠিক আছে? এ কে রিটার্ন করলাম। সো আমি এখানে এটা লিখছি। এবার আমাকে বলতে পারবে এই কোডের আউটপুট কত হবে, একটু দেখো তো। স্যার 21 আর বাকিটা দেখো তো। টাইম নিয়ে লাইন বাই লাইন না আগাও, কোনো জি সমস্যা নেই, স্লোলি আগাও। আমি যেভাবে দেখাইছিলাম একটা ফাংশন কিভাবে এক্সিকিউট হয় লাইন বাই লাইন, তোমরা এইভাবে করে আগাতে থাকো সামনের দিকে। জি স্যার 21 21 আচ্ছা, ফার্স্টে 10 নাম্বার লাইন এক্সিকিউট হবে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়েছে যেখানে 12 ভ্যালু অ্যাসাইন আছে। তারপর 11 নাম্বার লাইন বি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়েছে যেখানে 21 ভ্যালু অ্যাসাইন আছে। মডিফাই নামে একটা ফাংশন কল হয়েছে, ফাংশন কল মানে নিচে সব লাইন পজড, আগে ফাংশনে চলে যাবে, তার কাজ শেষ হবে, এরপর এখান থেকে আবার নিচের দিকে শুরু হবে। মডিফাই নামের একটা ফাংশন কল হয়েছে যেখানে তুমি 12, 21 পাস করতেছো। সো মডিফাই ফাংশনের এই জায়গায় তুমি 12 কে পাস করলে এই 12টা মডিফাই ফাংশনের যে প্যারামিটার এ তে কপি হয়ে আছে, মানে এতে 12 আছে, যে বি পাস করলা 21, সেই 21টা মডিফাই ফাংশনের যে প্যারামিটার বি সেখানে কপি হয়ে আছে। সো এ তে আছে 12, বি তে আছে 21, এ কে তুমি চেঞ্জ করে 21 বানিয়ে দিলা। এই লাইনের পরে এ কত আর বি কত বলো তো মডিফায়ার? এই লাইনের পরে জাস্ট এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, মডিফায়ার এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত। স্যার চেঞ্জ হই তো 21 এলো না 12 থেকে হ্যাঁ বলো চেঞ্জ বলো হই বলো, এর ভ্যালু কত আর বি এর ভ্যালু কত বলো। সে হচ্ছে 12 বি 21 এই লাইনের পরে, এটা- এই লাইন এক্সিকিউট হওয়ার পরে এটা শেষ, ডান। এই লাইন এক্সিকিউশন ডান, এরপরে নিচে লাইন আমি গেছি। এখন এই মুহূর্তে এই যে আমার কার্সার যেখানে আছে, এই স্যার বি এর মুহূর্তে ভ্যালু 21 এর ভ্যালু এর ভ্যালু স্যার 21 এর ভ্যালু 21, তুমি এ তো 21 বানাইলে স্যার যে, তাহলে এরপরে জি লাইনে গেলে এর এর ভ্যালু ভ্যালু 21, 21 এর ভ্যালু 21, বি এর ভ্যালু 21। এরপর আমি দেখতেছি বি কে তুমি আপডেট করে 12 বানায় দিলা, তার মানে তুমি এ কেও চেঞ্জ করলা, বি কেও চেঞ্জ করলা, এ 21, বি 12। আর তারপরের লাইনে তুমি এ এর ভ্যালুটাকে রিটার্ন করতেছো, তাহলে কত ব্যাক করে দিচ্ছ তুমি? 21 21 দিচ্ছে, তার মানে এই ফাংশনটা আমাকে 21 দিচ্ছে। এই 21 ভ্যালুটা আমি কার মধ্যে রেখেছি? এর মধ্যে এর মাঝে কার এ মডিফায়ার এ, না স্যার এটা মেইন ফাংশন মেইনের Sorry, এ, তার মানে main মেইনের এর এ A কে তুমি কিন্তু চেঞ্জ করে ফেলছো, মেইনের এ এখন 21, আর বি কিন্তু চেঞ্জ হয় না, অ্যাজ ইট ইজ আছে। সো বি মেইনের বি বা 21ই আছে, তাহলে তুমি এ প্রিন্ট করতেছো 21, বি ও প্রিন্ট করতেছো 21। বুঝতে পারলা কি? জি স্যার বাকিরা যারা আছো বুঝতে পারতেছো কিনা দেখো, বলো বুঝতে পারছো কিনা। স্যার এর 21টাই আরেকবার বলবেন। দেখো
এই ফাংশনটা আমাকে যা দিচ্ছে সাদ, এই ফাংশনটা আমাকে যা দিচ্ছে সেটা আমি কার মধ্যে রাখছি? এর মধ্যে কারে এটা? মেইন এর মেইনের এর মধ্যে রাখছি। তার মানে আগে আমি দেখি এ আমাকে কি দিচ্ছে। ফাংশনের মধ্যে চলে যাই, এ আমাকে কি দিচ্ছে? স্যার রিটার্ন দিচ্ছে কি কি রিটার্ন করতেছে? 21 না কি এর এর ভ্যালু? এটা কারে এর কারে ভ্যালু কারে? মডিফায়ার এ মডিফায়ারে একে তুমি কত বানাইছো? 21 তাহলে সে আমাকে 21 দিচ্ছে। এই জায়গা থেকে আমি 21 পাচ্ছি, সেটা আমি কোথায় রাখছি? মেইনের এতে এতে। এতে তাহলে মেইনের ভ্যালু কত হবে? 21 বুঝতে পারছো? জি স্যার আর মেইনের বি কোনো চেঞ্জই করি নাই। মেইনের বি 21 ছিল, এখানে তুমি প্রিন্ট করতেছো জাস্ট 21ই আছে। চেঞ্জ হয় না, চেঞ্জ হয়েছে এই জায়গাটায় গিয়ে। তুমি যত রিটার্ন করতেছো সেটা এর মধ্যে রেখে দিস। ঠিক আছে? এবার বলো তো কত হবে? 7 বলো একটু আমাকে। সাদ, জি স্যার এর ভ্যালুটা কত হবে? ফাংশনটা আমাকে মেইনের এর ভ্যালুটা কত হবে? ফাংশন আমাকে যা দিচ্ছে সেটাই না? জি স্যার ফাংশন আমাকে কি দিচ্ছে? বি মড এ বি মড এটা কত হবে? বি হচ্ছে 12, এ হচ্ছে 21। বি মড এ কত? স্যার 0 হবে ইন্টিজারে এই যে একটা ভুল করে ফেললাম। দেখো হয়ে গেল নোটপ্যাড আমার। 12 মড 21। সবাই দেখে ভাবো যে এটা যেহেতু ছোট, এটা যেহেতু বড়, এটা 0 হবে। স্যার 12 হবে। ভাগফল 0 হবে। 12 ভাগফল 0 হবে, কারণ তুমি 21 কে 1 দিয়ে গুণ করলে 21 হয়, কিন্তু আমার যে ভাজ্য বা ও স্যার নিউমারেটর ভাগশেষ এটা হচ্ছে বা- 21 এর চেয়ে ছোট, সো একবারও যাবে না। ভাগফল 0 ঠিক আছে। স্যার, তো ভাগফল 12 যদি হবে 0 হয়, 21 0 0, তাহলে ভাগশেষ কত থাকে? 12 থেকে যায় 12 পুরাটাই থেকে যায় না? আরই থাকে স্যার। স্যার উপরের পার্টটা যদি ছোট হয়, সারা জীবন ভাগশেষ হবে উপরের পার্টটা, এটা মাথায় রাখবে। নিচের জি স্যার। পার্টের চেয়ে উপরের পার্ট যদি ছোট হয়, সারা জীবন ভাগশেষ থাকবে উপরের পার্টটা। এখানে আমাকে 12 দিচ্ছে, এই 12টা তুমি এর মধ্যে রাখছো, তাহলে এখানে কত প্রিন্ট করবে? 12 এখন ধরো আমরা আরো অনেক কিছু দেখছি, অপারেটরে আমরা অনেক কিছু দেখছি, অপারেটর নিয়ে আমরা অনেক টাইম দিয়েছি আসলে। অপারেটরে আসো একটা দেখি। কোনটা দেখা যায়? এন্ড এটা কি বিটওয়াইজ এন্ড না লজিক্যাল এন্ড বলো তো? বিটওয়াইজ এন্ড বিটওয়াইজ এক্স্যাক্টলি বিটওয়াইজ। একটা এন্ড থাকলে বিটওয়াইজ এন্ড, আর দুইটা এন্ড থাকলে লজিক্যাল এন্ড। লজিক্যাল তাহলে আমাকে এবার বলতে পারবা মোনায়েম, এখান থেকে কত তুমি এ তে কত ভ্যালু থাকবে? বি আর এ এর বিটওয়াইজ এন্ড করলে কত পাবা তুমি? বলতে পারবা মোনায়েম? 12ই হবে। দেখি একবার, এত তাড়াতাড়ি বলে ফেললে তো কেমনে? 12 বিট 12 বাইনারি হচ্ছে 8421, আর 21 এর বাইনারি হচ্ছে 168421। দুইটার মধ্যে স্যার যদি তুমি স্যার এটা এলসিএমটা প্রিন্ট করে না? করতে পারে, আমরা দেখি কি প্রিন্ট করে, আমরা ভেঙে ভেঙে দেখবো। আমি ডিরেক্ট বলে দিলে কয়েকটা করলে বলা যেতে পারে যে এলসিএমই আসতেছে, কিন্তু আমি ডিরেক্ট বলবো না, কারণ তোমাদের আমি ভেঙে ভেঙে দেখাতে চাই যে কোনটা ভেঙে ভেঙে বের করবো। সো এন্ড যেহেতু করতেছি 0, কিছু না থাকা মানে 0, তাই না? 0 আর 1 এর এন্ড কত? এন্ড কত লজিক্যাল? 0 সরি, নিচে 0। 1 আর 0 0 0। 1 আর 1 এর 1, 0 আর 0 1 0 আর 1 0 এর 0 0 স্যার 0, 0 আর 1 এর 0। তাহলে কত আসলো এটা? কত আসলো এটা? ম্যাম আমি ক্লাস নিচ্ছি, একটু একটু পরে ম্যাম, আমি ক্লাস শেষ করে আপনাকে কল দিচ্ছি। 5 কত আসবে? 4 হ্যাঁ 4 এক্স্যাক্টলি। সো 4 দিচ্ছে সে আমাকে, 4 দিচ্ছে। ঠিক আছে, 4 দিচ্ছে। এখন রেজাল্ট ঠিক আছে, এই যে 4 দিচ্ছে, দেখছো?
সো এলসিএম কিন্তু হলো না। এলসিএম কি হইছে? 4 কি এলসিএম দুইটার? 21 আর 12 এলসিএম কি 4? বলো তো। না না স্যার স্যার আমি এই যে দেখছো তো, এই জন্য আমি ডিরেক্ট কোনো জেনারেলাইজ কিছু বলবো না, আমরা বের করবো, সমস্যা কি, বের করে দেখবো যে সেটা কোনটা আসে। কারণ জেনারেলাইজেশন একটা ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, ওকে। এবার ধরো রাইট শিফট। রাইট শিফটটা কি, এটা কি রাইট শিফট না নাকি লেফট শিফট বলো তো একটু? স্যার রাইট শিফট। রাইট শিফট। আচ্ছা বলো তাহলে, এবার বলো এখানে আউটপুট কত আসবে? 12কে 21 বার রাইট শিফট করতেছ। আচ্ছা রাইট শিফট, কত আসবে? কত আসবে? 12 ছিল হচ্ছে এটা, একে তুমি 21 মানে এর সামনে আরো আরো জিরো আছে অবশ্যই, বুঝতেই পারতেছো যে 32টা বিট যেহেতু থাকে, এখানে আছে কয়টা, 1 2 3 4 5, 5 মানে সামনে 27টা জিরো আছে আরো। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, এই 27টা জিরো আছে। এই ভ্যালুটাকে আমি 27 বার, সরি 21 বার রাইট শিফট করতে চাই, কত আসবে? রেজাল্ট কত আসবে? এটা কি করে দেখার দরকার আছে? আমি খালি চোখেই বলে দিতে পারবো এটা কত আসবে। জিরো আসবে না? জিরো আসবে। একবার রাইট শিফট করলে এই ওয়ানটা ডানে যাবে, এই ওয়ানটা ডানে যাবে। সেকেন্ড বার রাইট শিফট করলে এই ওয়ানটা ডানে যাবে, এই ওয়ানটা ডানে যাবে। থার্ড বার রাইট শিফট করলে একটা ওয়ান থাকবে। ফোর্থ বার রাইট শিফট করলে তুমি জিরো পেয়ে যাবে, জিরো আসবে। তো তুমি যদি রান করো দেখো হচ্ছে জিরো আসতেছে, এই জিরো আসতেছে। তিনবার রাইট শিফট করলে কত পাইতে বলো তো? যে বলতেছিল রাইট শিফট জিরো আসবে, সরজ মনে হয়, সরজ বলো তো তিনবার রাইট শিফট করলে কত হবে? বি কে, বি কত ছিল 12, বি কে তিনবার রাইট শিফট করলে কত হবে? প্রথমবার করলে এটা রাইট শিফট একবার করলাম, সেকেন্ড বার যদি রাইট শিফট করি এটা, থার্ড বার যদি রাইট শিফট করি 1 এটা, কত আসবে? হ্যাঁ তো 1 আসবে। 1 আসবে। দেখছো তো কত কিছু করা যায়, খেয়াল করছো? আমি তো যা যা করিয়েছি তোমাদের সেগুলোই দেখাচ্ছি আসলে। এখানে ইফ এলসও আনা যায়, ইফ এলসও আনা যায়। ইফ এ বি এর চেয়ে বড় তাহলে রিটার্ন এ, এলস রিটার্ন বি। এই কোডের আউটপুট কত হবে একটু দেখো তো, বলো তো। স্যার 21 হবে। আমাকে একটু পুরাটা এক্সিকিউট মানে ডিবাগ করে বলো তো কি হচ্ছে। এখানে এ দিলা, এখানে বি দিলা, ফাংশনের মধ্যে তুমি কি পাঠাচ্ছ? ফাংশনের মধ্যে তুমি কি পাঠাচ্ছ? কত পাঠাচ্ছ? ওটা হচ্ছে আমরা a সমান সমান হচ্ছে 12 পাঠাচ্ছি আর হচ্ছে 12 21 পাঠাচ্ছি। 20 সমান এ কি বি এর চেয়ে বড়? না না স্যার ওই ক্ষেত্রে Else? ফলস এলস রিটার্ন করতেছে 21 রিটার্ন করতেছে, তাই না? 21টা কোথায় রাখতেছে? এর মধ্যে। আচ্ছা, তাহলে এ তে এর আছে মধ্যে। 21, বি তে আগে থেকে 21 ছিল, বি তে 21 আছে। সো রেজাল্টটা হচ্ছে 21 কথা হচ্ছে। একটা জিনিস তোমাদের আমি ওই যে তখন দেখাইনি, অপারেটরে একটা আছে কন্ডিশনাল অপারেটর বলা হয়। তোমরা হয়তো অনেকেই কুইজে, নুরি স্যারের কুইজার কোশ্চেনে দেখছো কন্ডিশনাল অপারেটর। এটা আমি আজকে একটু দেখাতে চাই। এটা বেসিক্যালি কন্ডিশনাল স্টেটমেন্ট যেই কাজটা করে, এই কন্ডিশনাল অপারেটরও সেম কাজই করে। যেমন আমি ধরো একটা কোড লিখতেছি, নিউ একটা ফাইল নিলাম, কন্ডিশনাল অপারেটর, স্যার এটা কি স্যার টার্নারি অপারেটর স্যার এটাই না? টার্নারি অপারেটর ইজি, include stdio.h integer main, ধরো integer is equal 10 12, integer b is equal 23, if a greater than b, a যদি b এর চেয়ে বড় হয় আমি প্রিন্ট করতে চাই a
আর যদি বড় না হয়, ছোট বা সমান হইলে আমি প্রিন্ট করতে চাই বি। এই কোডটা আমি লিখছি, ঠিক আছে? সবাই কি বুঝতে পারতেছো এটা এইটুকু? জি স্যার। এ যদি বি এর চেয়ে বড় হয় এ প্রিন্ট করো, এ যদি বি এর চেয়ে বড় না হয় তাহলে বি প্রিন্ট করো। এই কাজটাই আমি একটা টার্নারি অপারেটর বা কন্ডিশনাল অপারেটর দিয়ে করতে চাই। তাহলে কিভাবে করব? অপারেটরটা দেখতে এরকম, একটা কোশ্চেন মার্ক, একটা কোলন, এটা হচ্ছে অপারেটর। এটাকে টার্নারি অপারেটর কেন বলা হয়? এই সিম্বল দুইটার মাঝখানে বা ডানে বামে মিলে আমি টোটাল 3টা অপারেন্ড বসাবো, 3টা অপারেন্ড। অন্যান্যগুলো বাইনারি কেন? কারণ 2টা অপারেন্ড বসতো, এখানে টোটাল 3টা বসবে। সো সামনে একটা বসবে, মাঝখানে একটা জিনিস বসবে, ডানে একটা জিনিস বসবে। সো সামনে বসবে হচ্ছে কন্ডিশনটা। বলতো এই এই ক্ষেত্রে এই জিনিসে এই পুরো সিচুয়েশনের মধ্যে কন্ডিশনটা কি আমার? এ গ্রেটার দেন বি। এ কি বি এর চেয়ে বড় কিনা, তাই না? So সেই কন্ডিশনটাই আমি লিখবো, এ বি এর চেয়ে বড় কিনা। এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে কি করতে যাচ্ছি আমি? এ প্রিন্ট করতে যাচ্ছে। printf আমাদের আর যদি বড় না হয় আমি কি করতে যাচ্ছি? বড় বি প্রিন্ট। বি প্রিন্ট হবে এখানে। সেমিকোলন, ডান। আচ্ছা আমি কি এখানে কি এটা, আচ্ছা এটাও এক্সিকিউট হয়েছে, এটাও এক্সিকিউট হয়েছে, এটা মুছে দিই একটু। দেখো জিনিসটা খুবই সিম্পল। তুমি ইফ এর পর একটা কন্ডিশন দাও না, এই কন্ডিশনটা কোশ্চেন মার্ক আছে কন্ডিশনের আগে, মানে এটা কি ট্রু কিনা, এই পার্টটা কি ট্রু কিনা। যদি ট্রু হয় তাইলে কোশ্চেন মার্কের পরে আর কোলনের আগে যেই পার্টটা আছে সেই পার্টটা এক্সিকিউট হবে। আর এটা যদি ট্রু না হয় তাহলে কোশ্চেন মার্ক আর কোলনের মাঝখানে যেটা আছে সেটা এক্সিকিউট হবে না, পরের পার্টটা এক্সিকিউট হবে। বুঝতেছো? এখানে যেমন ছিল, এটা যদি ট্রু হয় ইফ এর পরে যেটা আছে এক্সিকিউট হবে, আর ট্রু না হইলে এলস এর পরে যেটা আছে সেটা এক্সিকিউট হবে। এখানেও সেম, এটা যদি ট্রু হয় কোশ্চেন মার্কের পরের কোলনের আগে যেই পার্টটা আছে সেটা এক্সিকিউট হবে, আর যদি এটা ট্রু না হয় তাহলে এই পার্টটা এক্সিকিউট হবে। বুঝতে পারতেছো? জি স্যার। সবাই কি বুঝছো আমি কি বলতে চাইছি? জি স্যার। সিম্পল না খুবই? সিম্পল না এটা? ইফ এলস এর তো সিম্পল, লেখা তো এক লাইনে হয়ে গেল আমার। জি স্যার। So, এবার আসি আমি ফাংশনের মধ্যেই চলে যাই। ফাংশনের মধ্যে এই কাজটাই আমি কন্ডিশনাল অপারেটর দিয়ে করব। এই কাজটা কিভাবে করব? দেখো কন্ডিশনটা কি, এ বি এর চেয়ে বড় হলে রিটার্ন করব এ, আদারওয়াইজ রিটার্ন করব বি। এই কাজটাই আমি লিখবো, এ কি বি এর চেয়ে বড়, যদি বড় হয় তাহলে রিটার্ন করো এ কোলন, আদারওয়াইজ রিটার্ন করো বি। শেষ। বুঝছো? জি স্যার। জি স্যার বুঝছি। আচ্ছা এখানে মেবি কোনো ইস্যুস হচ্ছে কিনা একটু দাঁড়াও দেখি। সমস্যার কথা না, আচ্ছা কোনো কারণে হয়তো প্রবলেম হচ্ছে। রিটার্নটা বাদ দিই, আমি অন্য প্রিন্ট করে দেখি প্রিন্ট হয় কিনা। রিটার্নটা আপাতত বাদ দিই, রিটার্নে কোনো একটা ইস্যুস হচ্ছে। printf %d, মানে এ যদি বড় হয় তাহলে এ কে প্রিন্ট করব, আর বি যদি বড় হয় তাহলে বি কে প্রিন্ট করব। আমি কিছু রিটার্ন করতেছি না এখানে। যদি এ বড় হয় এ প্রিন্ট হবে, যদি বি বড় হয় তাহলে হচ্ছে বি প্রিন্ট হবে। শুধু যে প্রিন্ট করতে পারি এমন না, আমি একে বি বানিয়ে দিতে পারি, বি কে এ বানিয়ে দিতে পারি, এই যেটা হচ্ছে মোটামুটি হচ্ছে। ঠিক আছে, আপাতত রিটার্নে কোনো একটা ইস্যুস আছে, আমি এটা না করে রিটার্ন না করে আমি যেটা করতে যাচ্ছি, এ যদি বড় হয় তাহলে এ অ্যাজ ইট ইজ থাকবে, আর যদি বি বড় হয় তাহলে বি থাকবে। আচ্ছা আমি একটা জিনিস লিখছি, এটা একটু খেয়াল করো সবাই। এই জিনিসটার মানে হচ্ছে ফার্স্টে ডান দিকের জিনিসটা খেয়াল করো। আমি তোমাকে বলছিলাম যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এই পার্টটা এক্সিকিউট হবে, কন্ডিশন যদি ফলস হয় তাহলে এই পার্টটা এক্সিকিউট হবে। আচ্ছা এতে ধরো আছে হচ্ছে কত এখন 12, আর বিতে আছে হচ্ছে 21, তার মানে এ কি বি এর চেয়ে বড়? 12 কি 21 এর চেয়ে বড়? না। তাহলে কোন পার্টটা এক্সিকিউট হবে? সেকেন্ড পরের পার্ট। পরেরটা তুমি কোথায় অ্যাসাইন করতেছো? এতে তাহলে এতে এখন কত হয়ে যাবে? 21। 21 বুঝতে পারতেছো? আর যদি বড় হইতো তাহলে এ এক্সিকিউট হতো, এটা হয়ে যেত এতে অ্যাসাইন হতো। বুঝতে পারতেছো? বুঝছো?
জি স্যার। এবার আমি রিটার্ন করে দিতে পারি ওই একই কাজই করলাম, রিটার্নটা এর ভিতরে লেখা আর রিটার্নটা বাইরে এভাবে করে লেখা একই জিনিস, কারণ বিটা তাহলে এ থেকে এ রিটার্ন হচ্ছে, আদারওয়াইজ যদি এ বড় থাকে তাহলে এই রিটার্ন হচ্ছে, আদারওয়াইজ বি রিটার্ন হচ্ছে। বিটা কিভাবে রিটার্ন হচ্ছে, বিটা তুমি এর মধ্যে অ্যাসাইন করছো দেন রিটার্ন করছো, বুঝছো? একই কাজ, মানে রিটার্ন যেহেতু ঝামেলা হচ্ছিল এখানে আমরা হচ্ছে এভাবে করে বললাম। এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার, কিন্তু যখন আমরা এ আর বি এর ভ্যালু জানবো না, স্ক্যানএফ করে ইউজারের থেকে নিব, তখন নাও তো নাও, রিটার্ন কোনো এ বা সমস্যা বি নেই, দিতে পারবো না। কোনো সমস্যা নেই, নাও ইন্টিজার এ scanf %d স্পেস %d কমা and a কমা and b। আমি a আর b ইনপুট নিলাম, নিয়ে যেটাই নিই না কেন, ধরো ফর এক্সাম্পলের খাতিরে এ তে নিছে 100, বি তে নিছে 50, আমি জানি না এটা, ধরে নিলাম নিছি। এ আর বির মধ্যে পাঠাচ্ছি, এতে আছে 100, প্রথমটায় আছে 100, পরেরটায় আছে 50। এখন এদের মধ্যে যেই ক্যালকুলেশনই করুক, যাই রিটার্ন হোক, সেটা আমি আমার মেইনের এতে রেখে দিচ্ছি। এবার ক্যালকুলেশনটা কি হচ্ছে আমি একটু দেখি। 100 কি 50 এর চেয়ে বড় না? বড় না। বড় না হলে সেকেন্ড পার্টটা এক্সিকিউট হবে, সেকেন্ড পার্টটা হচ্ছে 50। ও সরি, 100 কি 50 এর চেয়ে বড়? বড় না, তোমরা কিছু বলো না কেন? 100 তো 50 এর চেয়ে বড় বড়। তো স্যার। স্যার বড়, 100 তাহলে বড়। প্রথম পার্টটা এক্সিকিউট হবে। প্রথম পার্ট মানে এ হচ্ছে 100, এই 100টা এর মধ্যে রাখতেছে, তাহলে এতে 100 রয়ে গেল এবং রিটার্ন করে দিচ্ছে 100, সো এর মধ্যে থাকতেছে। স্যার আপনি তো এখানে এর ভ্যালু বেশি দিচ্ছেন, তাই তো আপনার কন্ডিশনটা কাজ করতেছে। যদি স্যার ধরো কম দেন তখন দিলাম, তাহলে এখানে 10 থাকবে। এবার আসো, 10 কি 50 এর চেয়ে বড়? না। ফলস, না। তাহলে কোনটা এক্সিকিউট হবে? এই পার্টটা। বি বিটা কার মধ্যে রাখতেছো? এর এ এর মধ্যে। এর মধ্যে। এ চেঞ্জ করে দিয়েছে 50টাই, মানে 50 ছিল বিতে ছিল 50, এই 50টা এর মধ্যে রাখলা না, তুমি 50 জি রিটার্ন করে স্যার। দিছো। সো 50 আমাকে দিচ্ছে, এই 50টা আমি আমার মেইনের এতে রাখছি, তাহলে এতেও 50 আছে, বিতে আগে থেকে 50 ছিলই, সো 50 এর আচ্ছা 50 বুঝতে দেখা পারছি। যাচ্ছে। বুঝতে পারছো? কি হলো এখানে, আবার কি প্রবলেম? স্যার বি ভেরিয়েবল নেওয়া হয়নি। ভেরি গুড। স্যার নেওয়া ছিল, আপনি কাটিয়ে হ্যাঁ দিচ্ছেন হ্যাঁ, অনেক। ধরো আমি 10 আর 50 ইনপুট নিলাম, এই যে 50 আর 50 দেখাচ্ছে। এই কোডটার আউটপুট বেসিক্যালি হবে, এই কোডটার আউটপুট বেসিক্যালি হবে হচ্ছে, ধরো এ যদি বড় হয় তাহলে এ যেটা ইনপুট দিয়েছো সেটাই প্রিন্ট হবে, আর বি যেটা ইনপুট দিয়েছো সেটাই প্রিন্ট হবে। ধরো ফর এক্সাম্পল এ বড়, এ যেটা ইনপুট দিয়েছো সেটাই প্রিন্ট হবে, বি যেটা ইনপুট দিয়েছো সেটাই প্রিন্ট হবে। দেখো এ যেটা ইনপুট দিয়েছিলাম সেটাই, বি যেটা ইনপুট দিয়েছো সেটাই। আর বি যদি বড় হয়, বি যদি বড় হয় তাহলে দুইটাই বি এর ভ্যালু প্রিন্ট হবে। এটাই হচ্ছে, বুঝতে পারছো কি? জি স্যার। জি স্যার। ঠিক আছে। আরো কিছু, যেহেতু ফাংশনই দেখাচ্ছে, ফাংশনই তাহলে একটু দেখাই, ভালোই লাগতেছে ফাংশন দেখাতে। পয়েন্টার আমরা নেক্সট স্যার ক্লাসে একটা দেখব। কোশ্চেন আছে। হ্যাঁ বল। স্যার পিপিএস এর থিওরির ফাইনাল এক্সামে বা অথবা হচ্ছে ল্যাব ফাইনালে কি এটা বলে দিবে যে ওই প্রবলেমটা মানে পয়েন্টার বা ফাংশন দিয়েই করতে হবে? রিকার্সিভ ফাংশন মানে ফাংশন আছে, অনেক সময় রিকার্সিভ ফাংশনের কথা বলা থাকে, যে এই প্রবলেমে দেখো রিকার্সিভ এখানে বলা আছে, কোথায় আছে এই প্রবলেমটা, কোন একটা প্রবলেমে ছিল। রিকার্সিভ ফাংশন আমরা এখনো দেখিনি, আমরা দেখব ফাংশন শেষ করার পর রিকার্সিভ ফাংশন দেখব, কিন্তু রিকার্সিভ ফাংশন দিয়ে প্রবলেম আসে, ঠিক আছে? ওকে স্যার। তখন বলে দিবে, তখন যদি বলে দেয়, বাই এনি চান্স যদি বলে দেয় তোমার ফাংশন ইউজ করতেই হবে, না বললে তুমি নর্মাল মেইনের মধ্যেই সব করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা পয়েন্টার তো এখনো দেখাইনি, সেই প্রবলেমটা দেখাতে পারবো না। আচ্ছা এখনো তোমাদের কোশ্চেন দেখানোর মতো অবস্থায় নাই আসলে আমি, এনিওয়েজ সমস্যা নাই। ধরো ফাংশন রিলেটেড প্রবলেম, ইজি প্রবলেম দেখানো গেলে ভালো হতো। ডিআইওকিউ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামিং। ধরো এই প্রবলেমটার আউটপুট আমি জানতে চাচ্ছি, এই কোডটা 2 এর দেখতে পারতেছো? এটা আমি প্রিন্ট করেই দেখাই তাইলে।
2 এর এই বাম সাইডেরটা এটা দেখো তুমি মেইন, আমরা অলওয়েজ যখন তোমাকে আউটপুট বের করতে বলবে তুমি মেইন থেকে শুরু করবে, উপর থেকে না। উপর থেকে দেখো তুমি কিছু বুঝবে না, তুমি মেইন থেকে স্টার্ট করবে। মেইনের প্রথম লাইনেই একটা ফাংশন কল আছে, প্রিন্ট প্যাটার্ন নামে একটা ফাংশন, যেখানে তুমি 5 এই ভ্যালুটা পাস করেছো। সো n এর মধ্যে 5 আছে। এবার এইখানে যা যা হচ্ছে সেটা এক্সিকিউট হবে, দেন আবার ব্যাক করব। তো এটার আউটপুট কি হবে সবাই একটু বলো আমাকে, কি হবে? খাতায় লেখো কি আউটপুট হবে। এখানে একটা নেস্টেড লুপ আছে। নেস্টেড লুপ আমি তোমাদের দেখিয়েছিলাম যে দুইটা লুপের ভিতর লুপ। আই এন থেকে শুরু করে আই 1 পর্যন্ত চলতেছে, আই এন থেকে শুরু করে আই 1 পর্যন্ত চলতেছে, আর হচ্ছে জে 1 থেকে শুরু করে যে আই এর আগ পর্যন্ত চলতেছে আর কি, ঠিক আছে? সো দেখো এটার আউটপুট কি হবে সবাই একটু বের করো। স্যার প্রথম লাইনে 135। প্রথম লাইনে 135, কয়টা লাইন প্রিন্ট হবে, কয়টা স্যার রো? স্যার তিনটা লাইন প্রিন্ট হবে, 135, 13 আর 1। জি স্যার। তাহলে দেখি আমি কোডটা লিখি, ধরো হ্যাশ ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন। ইন্টিজার মেইনের মধ্যে তোমাকে ইন্টিজার মেইনের মধ্যে তোমাকে একটা ফাংশন কল আছে প্রিন্ট প্যাটার্ন নামের। সো ফাংশনটা লিখি প্রিন্ট প্যাটার্ন। এখানে তোমাকে 5 পাস করে দিয়েছে। সো 5 যদি পাস করে দেয়, ফাংশনটার মধ্যে কি করা হচ্ছে একটু দেখি। ফাংশনটা দেখো টাইপ আছে ভয়েড, মানে বোঝা যাচ্ছে কিছু রিটার্ন করবে না। এই যা যা কাজ করে সেটা করবে, কিছু রিটার্ন করছে না। তো ভয়েড প্রিন্ট প্যাটার্ন, যেখানে প্যারামিটার হিসেবে n আছে, এর উপর লুপ চালানোর জন্য দুইটা ভেরিয়েবল আছে i আর j। এবার আসি, i n থেকে শুরু করে 1 পর্যন্ত প্রতিবার 2 করে কমতেছে। সো i ফর i ইকুয়াল n, i 1 পর্যন্ত প্রতিবার i 2 করে কমতেছে, i ইকুয়াল i মাইনাস 2। এটা হচ্ছে আমার আউটার লুপ। আর ইনার লুপে যে 1 থেকে শুরু করে যে i পর্যন্ত চলতেছে এবং প্রতিবার 2 করে বাড়তেছে। সো যে 1 থেকে শুরু করে যে i পর্যন্ত চলতেছে, যে প্রতিবার 2 করে বাড়তেছে। এবং ভিতরে এসে আমি j এর ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি। আমরা এটা দেখছিলাম ক্লাসের লাস্ট মিডের পরে ফার্স্ট ক্লাসে, যে আমি যদি একটা নিউ লাইন প্রিন্ট না করি, এই ইনার লুপের পর একটা নিউ লাইন প্রিন্ট না করি, তাহলে আমার রো গুলো আলাদা আলাদা ভাবে নতুন নতুন লাইনে প্রিন্ট হয় না, এক লাইনের মধ্যে সব প্রিন্ট হয়ে যায়। সেই সমস্যা সমাধানের জন্য এখানে প্রিন্টএফ দিছে একটা ইনার লুপের বাইরে গিয়ে, মানে যখন এই লুপ শেষ হয়ে যাবে তার মানে আমার একটা রো এর কাজ শেষ। 1 থেকে শুরু করে i পর্যন্ত যখন শেষ হয়ে যাবে তখন একটা রো এর কাজ শেষ হয়ে যাবে। পরবর্তী রোতে যাওয়ার আগে একটা নিউ লাইন প্রিন্ট হবে, তারপর পরবর্তী রোতে যাবে। সো এটা যদি এখন আমি দেখি, দেখো প্রিন্ট প্যাটার্নে তুমি 5 পাঠাচ্ছ, সেখানে n এর মধ্যে 5 আছে, n এর মধ্যে ভ্যালু হচ্ছে 5, i চলতেছে 5 থেকে শুরু করে। 5 কি 1 এর চেয়ে বড়? হ্যাঁ বড়, তাহলে ভিতরে যাবে। আমি আউটার লুপের ভিতরে চলে আসছি। সো আমার i আছে এখন 5। ইনার লুপের ভিতরে আমি ফার্স্ট ইনিশিয়ালাইজ করি j ইজ ইকুয়াল 1। 1 কি i এর চেয়ে ছোট বলো তো? এটা কি ট্রু? j হচ্ছে 1, i হচ্ছে 5, 1 5 এর চেয়ে ছোট, ট্রু না? জি স্যার। তাহলে ভিতরে যাবে, ভিতরে গিয়ে আমি j প্রিন্ট করতেছি। এই যে দেখো এখানে ব্যাকস্ল্যাশ নাম, ব্যাকস্ল্যাশ দিয়েছে, এখানে স্পেস, এখানে ব্যাকস্ল্যাশ নিচে প্রিন্ট করবে, এখানে একটা স্পেস হবে জাস্ট। তো ভিতরে গিয়ে j এর ভ্যালু প্রিন্ট করবে, j এর ভ্যালু 1, তাহলে j এর ভ্যালু প্রিন্ট করলে কত প্রিন্ট করবে? 1 প্রিন্ট করবে।
করলো, ভালো কথা। তারপর একটা স্পেসও প্রিন্ট করলো, তো স্পেসটাও দিয়ে দিলাম। এরপর যে লুপটা বা ইনার লুপের কাজ কি শেষ? না স্যার। সে আবার উপরে উঠবে, উপরে উঠে জের ভ্যালু 2 বাড়বে, যে প্লাস ইকুয়াল টু মানে জের ভ্যালু 2 বাড়ানো, 2 বাড়ানো মানে 3 হবে। 3 কি 5-এর ছোট? হ্যাঁ ছোট, তাহলে ভিতরে যাবে, ভিতরে গিয়ে আবার যে প্রিন্ট করতেছে মানে 3, কারণ যে এখন 3, একটা স্পেস, কাজ শেষ। আবার উপরে গিয়ে জের ভ্যালু 2 বাড়বে, জের ভ্যালু বেড়ে 5 হবে। 5 কি 5-এর সমান? জি স্যার। 5 5-এর সমান। সো ভিতরে যাবে, ভিতরে গিয়ে আবার যে প্রিন্ট করবে সেটা হচ্ছে 5 প্রিন্ট করবে। এরপর আবার উপরে যাবে, উপরে গিয়ে জের ভ্যালু আবার 2 বেড়ে 7 হবে। 7 কি 5-এর ছোট বা 7 কি 5-এর ছোট বা সমান? না স্যার। না এই যে স্যার। লুপে কন্ডিশন ট্রু হয়নি, বাইরে চলে গেছে। বাইরে যাওয়ার পরে একটা নিউ লাইন পাচ্ছে, নিউ লাইনের জন্য একটা নিউ লাইন প্রিন্ট হইলে যে এটাই আমার একটা রোকে আসলে আলাদা করতেছে, নতুন একটা রো পেলাম। এইখানে আমার নতুন রো পাওয়ার পরে লাইনে আসলাম, কার কিছু নাই। সো আউটার লুপের এবার উপরে যাব। আউটার লুপে আগে ছিল 5, এবার 2 কমে যাবে, 2 কমে আই এখন 3। 3 কি 1-এর চেয়ে বড় বা সমান? জি স্যার। তাহলে ভিতরে যাবে, ভিতরে কি আবার দেখো 1 থেকে শুরু করে 3 পর্যন্ত চলবে, বেসিক্যালি 1 থেকে শুরু করে 3 পর্যন্ত চলবে। সো প্রথমবার আবার 1 এর জন্য 1 প্রিন্ট করে যে প্রিন্ট করবে, পরের বার যখন যে বেড়ে 3 হবে তখন আবার 3 প্রিন্ট করবে। এরপর আবার যে বেড়ে 5 হবে, 5 কি বর্তমানে যাই 3 আছে তার চেয়ে ছোট? তাহলে কি আর ভিতরে যাবে? না স্যার। ভিতরে না গিয়ে নতুন আবার একটা নতুন লাইন প্রিন্ট হবে। সো আবার এটা একটা ইন্টার নিউ লাইন হইলো। আবার উপরে গিয়ে আই 2 কমবে, আই এখন 3 ছিল, আই 2 কমলে 1 হয়ে যাবে। 1 কি 1-এর সমান না? জি সো স্যার। ভিতরে যাবে, ভিতরে গিয়ে আবার যে 1 থেকে স্টার্ট হচ্ছে, যে 1 ইনিশিয়ালাইজ করলাম, 1 1 এর সমান। সো ভিতরে গেল, ভিতরে গিয়ে যে প্রিন্ট করবে, যে প্রিন্ট করার পর উপরে এসে জের ভ্যালু আবার 2 বাড়বে, জের ভ্যালু এখন 3। 3 কি 1-এর ছোট বা সমান? 3 কি 1-এর ছোট বা সমান? না So স্যার। true, তাহলে প্রিন্ট হবে হচ্ছে 1 3 5, নিচের লাইনে 1 3, নিচের লাইনে 1। কি সমস্যা? আমি কি একটা সেকেন্ড ব্র্যাকেট বেশি দিয়েছি? আচ্ছা, একটা সেকেন্ড ব্র্যাকেট বেশি দিয়েছি কেন? এটা তো হওয়ার কথা না। চাই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট মিসিং আছে। এই যে দেখো, তোমরা যেটা বললা সেটাই আসছে, বুঝতে পারছো না? বুঝতে পেরেছো? জি স্যার। ঠিক আছে। এই কোডের আউটপুট কত হবে একটু দেখো তো। আউটপুট কি হবে কোডটার? এটা তো প্রিন্ট পর্যন্ত যাবেই না। হ্যাঁ বলো, রান করলে কি দেখবে তুমি? স্যার রিটার্নে যা আছে ওইটা দেখাবে। দেখাবে কিছুই আসবে মানে না। কিছুই আসবে না স্যার। আসবে না। আউটপুটে কিছু দেখাবে না, কারণ তুমি কিছু করার আগেই রিটার্ন দিয়ে দিচ্ছ। এবং আমরা জানি ফাংশন শেষ হয়ে গেছে, এটা বোঝার দুইটা ওয়ে আছে। যদি ফাংশনের মধ্যে রিটার্ন না থাকে তখন সেকেন্ড ব্র্যাকেট এন্ডটা নির্দেশ করে তার কাজ শেষ, আর ফাংশনের মধ্যে যদি রিটার্ন থাকে তাহলে তখন রিটার্ন লাইনটা নির্দেশ করে তার কাজ শেষ। তুমি প্রথম লাইনে রিটার্ন পেয়ে গেছো, সো নিচের লাইনগুলো সে এক্সিকিউট করবেই না। এখন আমি যদি এটা দুইটার মাঝখানে দিয়ে দিই,
এখন আউটপুট কি হবে? এখন স্যার জাস্ট ওয়াই প্রিন্ট করবে। ওয়াই প্রিন্ট মানে তুমি বলতে চাচ্ছো 213 প্রিন্ট করবে, মানে এই যে এইটা আর কি 213 জি স্যার। 213 মাইনাস 121 প্লাস 121 মানে মাইনাস স্যার 121 প্রথম প্রিন্টারে যেটা আছে। হ্যাঁ এটা 0 হয়ে যাবে, 213 প্রিন্ট করবে। আচ্ছা, বুঝতে পারছো সবাই? জি মানে এটা উঠায় দিব, তখন দুইটা লাইনে প্রিন্ট হবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ধরো তুমি একটা ছোটখাটো ক্যালকুলেটর বানাতে যাচ্ছ, দুইটা সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা করতে পারে। সো জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে। সো যোগের জন্য ফাংশনের নাম হচ্ছে অ্যাড, বিয়োগের জন্য সাব, গুণের জন্য মাল্টিপ্লিকেশন বা আর আর হচ্ছে ভাগের জন্য ডিভিশন, আর মডিউলাসের জন্য মড। ধরো এই 5টা ফাংশন আছে, তুমি 5টা ফাংশন এক্সিকিউট মানে লিখতে যাচ্ছ ফাংশন। সো আমি একটা ছোটখাটো ক্যালকুলেটর বানাবো। ক্যালকুলেটরটা হবে প্রথমে স্ক্রিনে এমন ভাবে দেখাবে, এরকম স্ক্রিনে দেখাবে যে এন্টার ইওর চয়েস 1 2 5, মানে 1 থেকে 5-এর মধ্যে কিছু একটা এন্টার করতে হবে। 1 মানে হচ্ছে অ্যাড, 2 মানে হচ্ছে সাবট্রাক্ট, 3 মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, 4 মানে হচ্ছে ডিভিশন, 5 মানে হচ্ছে মডিউলাস। যখন তুমি এখান থেকে স্ক্রিন আমাকে যখন এটা দেখাবে, আর 6 মানে হচ্ছে এক্সিট। তুমি যতক্ষণ এক্সিটে 6 দিবা ততক্ষণ এটা চলতে থাকবে কন্টিনিউয়াসলি, বারবার তোমার কাছে চাবে, বারবার তোমার কাছে চাবে। সো যখনই বারবার একই জিনিস আসে তখন আমরা কি ইউজ করি বলো তো? কি ইউজ করি? স্যার লুপ। লুপ লাগবে। সো আমি ফার্স্টে এই এই পার্টটুকু খালি মানে কোডের মধ্যে এই পার্টটা আমি হচ্ছে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, জাস্ট এরকম আমাকে দেখাইতে পারে কিনা, বারবার দেখাতে পারে কিনা। সো বারবার যখনই দেখানোর কথা আসে, ক্লাস নিচ্ছে আমি একটু পরে কল দিচ্ছি তোরা, যখনই বারবার দেখানোর কথা আসে তখনই সেটা হয়ে যায়, সেটা লাগে আমার লুপ। একই কাজ বারবার করা লাগতেছে। সো একই কাজগুলো কি খুবই সিম্পল, স্ক্রিনে কিছু প্রিন্ট করা। কি কি প্রিন্ট করতে চাচ্ছি আমি? এই হুবহু এই জিনিসটা প্রিন্ট করতে চাচ্ছি। বারবার আমি এই জিনিসটা স্ক্রিনে আমাকে দেখাবে, বারবার আমাকে এই জিনিসটা স্ক্রিনে দেখাবে। তো আসো দেখি কিভাবে করতে পারি। সো ফার্স্টে আমি যেই লাইন দেখতে যাচ্ছি সেই লাইনগুলো লিখে নিই। এন্টার ইওর চয়েস 1 2 6, নিউ লাইন, শেষ। 1 হলে অ্যাড ব্যাকস্ল্যাশ n, 2 হলে সাবট্রাক্ট ব্যাকস্ল্যাশ n, 3 হলে মাল্টিপ্লিকেশন ব্যাকস্ল্যাশ n, 4 5 6 হচ্ছে আমার ডিভিশন মডিউলাস এন্ড এক্সিট। সো 4 হচ্ছে ডিভিশন, 5 হচ্ছে মডিউলাস, 6 হচ্ছে এক্সিট। সো বলো তো এটা যদি আমি রান করি এটা কি আমাকে বারবার দেখাবে? এই জিনিসটা বারবার দেখাবে? না স্যার। স্যার একবারই দেখাবে। এই যে আমি যেটা চাচ্ছি ওটা পাইছি, বাট একবারই দেখাচ্ছে। আমি চাচ্ছিলাম বারবার, যতবারই হোক আমাকে বারবারই দেখাবে। সেক্ষেত্রে কি করবে, এটা একটা লুপের মধ্যে নিয়ে যাবে। while 1, আমরা জানি লুপের মধ্যে, লুপের ব্র্যাকেটের ভিতরে যতক্ষণ ট্রু থাকে ভিতরের কাজগুলো বারবার এক্সিকিউট হইতে থাকে, যখনই ফলস হয়ে যায় তখন আর এক্সিকিউট হয় না। এখন আমি যদি এটা রান করে কি হবে বলো তো? সেটা বারবার দেখাবে। আজীবন এটা বারবার দেখাতে থাকবে। এই দেখো বারবার প্রিন্ট হচ্ছে, বাট এটাও তো আসলে ফিজিবল, মানে আমরা তো কিছু হইলো না। অ্যাপে তো এরকম করে আমরা দেখি না। অ্যাপে আমরা দেখি আমাকে প্রথমবার দেখায় আমি সব কাজ শেষ করে ফেলি, মানে প্রথমবার দেখায় আমি 1 2 3 4 5 যে কোনো একটা মানে ইনসার্ট করব, 1 থেকে 5 কোন একটা ইনপুট দিব, সেই অনুযায়ী সব কাজ করবে। কাজ শেষ হয়ে যাওয়ার পর আবার আমাকে এই উইন্ডোটা দেখাবে যে এন্টার ইওর চয়েস। যতক্ষণ আমি 6 মানে এক্সিট করতেছি
ততক্ষণ আমাকে প্রতিবার এই উইন্ডোটা দেখাবে, সব কাজ শেষ হয়ে যাবে, বাট সেটা হচ্ছে না, এটা কন্টিনিউয়াস প্রিন্ট হয়ে যাচ্ছে, এটা তো আমার কাজ না আসলে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? তো সেক্ষেত্রে আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে আমার চয়েসটা ইনপুট নিতে হবে 1 থেকে 6, যে আমি বললাম যে এন্টার ইওর চয়েস, আমি তো ইনপুট কি নিয়েছি 1 থেকে 6 কোনো ইনপুট নিছি? স্যার তো সেই ইনপুটটা নেওয়া দরকার। ইন্ট চয়েস নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, এই চয়েসের মধ্যে আমি হচ্ছে ইনপুটটা নিব, scanf %d, and choice। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। এবার যদি রান করি, স্টিল আমাকে একটা ফার্স্ট একটা ইনপুট নিতে দিবে, 1 দিলাম, আবার চাচ্ছে 2 দিলাম, এবার কিন্তু মোটামুটি ঠিক আছে। আমি কাজগুলো করি নাই এখনো, বাট আমি মোটামুটি যেরকম চাই সেটা এক্সিকিউট হচ্ছে। 4 দিলাম, 5 দিলাম, 6 দিলাম, আবার 1 দিলাম, বুঝতেছো? বুঝতে জি স্যার। পারতেছো? জি যখন 2 স্যার। দিলাম ওই কোনো কাজ হবে, তারপর আবার বলবো এন্টার ইওর চয়েস। কাজগুলো এখনো হয় নাই, বাট আমি চয়েসটা দিতে পারতেছি আমার। আচ্ছা, এখন চয়েস 1 হইলে অ্যাডের কাজ করা উচিত, চয়েস 2 হইলে সাবট্রাক্ট, চয়েস 3 হইলে মাল্টিপ্লিকেশন, চয়েস 4 হইলে ডিভিশন, চয়েস 5 হইলে মডিউলাস, চয়েস 6 হইলে এক্সিট। এখন আমি যেহেতু একটা সিম্পল ক্যালকুলেটর করতে যাচ্ছি, সবগুলোই 2টা নাম্বারের উপরেই কাজ করবে। সো আমার কি 2টা নাম্বার কি ইনপুট নেওয়া দরকার না? জি স্যার। So আমি স্ক্রিনে দিব printf enter two operands, অপারেন্ড দুইটি এন্টার করো, অপারেন্ডগুলো এন্টার করো। সো scanf নিব, scanf নিয়ে দুইটা ধরো op1 দিয়ে অপারেন্ড 1, op2 অপারেন্ড 2, scanf দিয়ে %d, কমা and op1, কমা and op2, দুইটা ভেরিয়েবল ইনপুট নিয়ে নিলাম। সো এবার দেখো শুধু চয়েস না, আমি চয়েস দেওয়ার পরে ওই এন্টার টু অপারেন্টস আমি 2 আর 4 দিতে পারতেছি। 2 আর 4 দেওয়ার পরে আমি যেহেতু 1 চুজ করছিলাম, আমার যোগফলটা দেখানো উচিত ছিল, সেটা না দেখায় আমার এন্টার ইওর চয়েসে চলে গেছে, কারণ আমি যোগফল, বিয়োগফল, গুণফল এগুলোর কাজ এখনো করি নাই, ওগুলোর ফাংশন এখনো বলি নাই কি করবে। বুঝতে পারতেছো না? আমি জাস্ট ইনপুট স্যার দিচ্ছি, ইনপুটটা নিতে পারতেছি। আমি শুরু করব আমার 6 নাম্বার পয়েন্টটা থেকে। 6 নাম্বার মানে এক্সিট, এক্সিট মানে লুপ থেকে বের হয়ে যেতে চাই, তাহলে আমার চয়েস যদি 6 হইতো, তাহলে লুপ থেকে বের হয় কেমনে? স্যার ব্রেক ইউজ করা লাগবে। এক্স্যাক্টলি, চয়েস যদি 6 এর সমান হয় তাহলে ব্রেক, মানে ফাংশন এই লুপ থেকে বাইরে চলে যাবে। সো দেখো আমি যদি এবার 1 দেই, আমাকে 2টা নাম্বার দিতে বলবে 2 আর 3, যদি 2ও দেই 2টা নাম্বার দিতে বলবে 2 আর 3, 3 দিলে 2টা নাম্বার দিতে বলবে 4 5, 4 দিলেও 2টা নাম্বার দিতে বলবে 1 2, 5 দিলেও 2টা নাম্বার দিতে বলবে 10 12, 6 দিলে, তো এটা খেয়াল করো, 6 দিলে কি হয়? 6 দিলে ক্লোজ হয়ে যাবে। আচ্ছা দেখো একটা জিনিস দেখো, 6 দিলে আমার ইনপুট নিচ্ছে স্টিল, দেখো দুইটা অপারেন্ড নিতে বলতেছে, কেন বলতেছে এটা কেউ বলতে পারবা? 6 দিলে তো ক্লোজ হয়ে যাওয়া উচিত ছিল। আর লাইন বাই লাইন এটা করতেছে, তো ইফ এই চয়েস যে ইকুয়াল হ্যাঁ ওটা উপরে যেতে হবে। 6 দিছো তুমি এখানে, তারপরে তুমি দুইটা অপারেন্ড প্রিন্ট করতে মানে ইনপুট নিতে বলতেছো, দুইটা অপারেন্ড ইনপুট নিচ্ছে, এরপর চেক করতেছে ব্রেক করার কন্ডিশন। সো এটা আমার উপরে দিয়ে দেওয়া দরকার ছিল। আগে দিতে হবে। এক্স্যাক্টলি, তাইলে আর ইনপুট নিবে না, এবার আর ইনপুট নিবে না। এবার যদি রান করি, দেখো 6 যদি দেই, কাজ শেষ, আমার এক্সিট হয়ে গেছে। ঠিক আছে না? জি স্যার। এবার আসো, এবার বাকি 5টা অপারেশনের জন্য যদি 1 থেকে 5 হয়, এটা কিন্তু আমরা ইফ এলস না দিয়ে সুইচ কেস দিয়েও করতে পারতাম। তোমাদের সুইচ কেস আমি দেখাইছি বি সেকশনে, ল্যাবে যেহেতু টাইম বেশি ছিল, আর সি সেকশনে সুইচ কেস দেখানো টাইম পাইনি, কারণ থিওরিটিক্যাল স্যার আমাদেরও সুইচ দেখানো হয়েছিল মিডের আগে। দেখানো হয়েছিল, তা তো খুবই ভালো। সুইচ কেস দেখানো হয়েছিল, সুইচ কেস দিয়ে আমরা করতে পারতাম। চয়েস যদি 1 হয় তাহলে কিসের কাজ করবে? যোগের কাজ করবে। আমি যোগে এই ব্লকের ভিতরে যে প্রিন্ট করে দ্য সাম ইজ ইকুয়াল এত, এটা বলে দিতে পারি, বাট আমি এটা না করে আমি ফাংশন কল করতে চাই, যেহেতু আমি আজকে ফাংশন পড়াচ্ছি। সো অ্যাডিশনের জন্য ফাংশনের নাম হচ্ছে অ্যাড। অ্যাডে আর্গুমেন্ট হিসেবে তুমি কাকে কাকে পাঠাবা? OP1 আর OP2। OP1 OP2, শেষ। চয়েস যদি 1 না হয়, চয়েস 2 হতো, তাহলে আমার ফাংশন একটা হতো, সেটা হচ্ছে সাব এলস ইফ চয়েস ইকুয়াল টু
তাইলে আমি সাবের মধ্যে পাঠিয়ে দিব OP1 আর OP। একইভাবে 3 4 5 এর জন্য সবগুলা সেম। চয়েস যদি 3 হয় তাহলে মাল্টিপ্লিকেশনের জন্য MUL, চয়েস যদি 4 হয় ডিভিশনের জন্য DIV। আমি যে কোনো নামই ফাংশন দিতে পারতাম, আমি আমার সুবিধা মতো নাম দিলাম আর কি। চয়েস যদি 5 হয় মডিউলাসের জন্য মড। সো আমি মোটামুটি সবগুলো ফাংশনের নাম লিখে ফেলছি, বাট ফাংশনের ডেফিনেশন আমার এখনো করা হয় নাই। সো আমার ফাংশন ডেফিনেশনটা আমি মেইনের উপরে দিয়ে দিই, ইন্টিজার অ্যাড, যেখানে দুইটা ভেরিয়েবল থাকবে, ইন্টিজার a আর ইন্টিজার b। ধরো এই ফাংশন কলে আমি চাচ্ছি ওই ফাংশনের ভিতরেই প্রিন্ট করে ফেলুক, তাহলে কি আমার কিছু রিটার্ন করা দরকার আছে? না স্যার। আর যদি চাইতাম রিটার্ন করতে, রিটার্ন করতে পারতাম, রিটার্ন করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতাম, আবার প্রিন্ট করতাম। এত ঝামেলা না গিয়ে আমি ডিরেক্ট এখানেই প্রিন্ট করে দিতে যাচ্ছি। দ্য সাম printf the sum is %d \n, comma a plus b। একইভাবে সাবের জন্য add sub, সাবের জন্য হচ্ছে the subtracted value বা যেটা লেখো, the sum value দিয়ে দাও তাইলে। সাবট্রাক্টেড ভ্যালু হচ্ছে a minus b। একইভাবে মাল্টিপ্লিকেশনের জন্য the multiplication is %d, যেখানে a multiply d। ডিভিশনের জন্য div, ডিভিশনে ভাগফলকে বলা হয় কোশেন্ট আর ভাগশেষকে বলা হয় রিমাইন্ডার। সো আমি কোশেন্ট লিখলাম এখানে, কোশেন্ট। আর মাল্টিপ্লিকেশন বলা এটাকে বলা প্রোডাক্ট লিখে তাহলে বেশি বেটার হবে। গুণফলকে বলা হয় প্রোডাক্ট, ভাগফলকে বলা হয় কোশেন্ট, ভাগশেষকে বলা হয় রিমাইন্ডার। দ্য রিম না, ফাংশন নাম ছিল মড। দ্য রিমাইন্ডার ইজ %d, এখানে হচ্ছে মডিউলাস। শেষ। আমি সবগুলো ফাংশনই লিখে ফেল, সিম্পল, যে যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, ভাগশেষ, এবং যখন যাকে যে কল করতেছে জাস্ট সেইটা এক্সিকিউট হবে। সবাই বুঝছো না এটুকু? জি স্যার। তো আমি যদি রান করি, এক দিচ্ছি, ধরো দুইটা অপারেন্ড 12 আর 23, যোগফল দেখাচ্ছে 35, দ্য সাম ভ্যালু ইজ 35। এরপর আবার তোমাকে বলতেছে এন্টার ইউর চয়েস, তুমি 2 দিলে, এবার 12 আর 23 এরই বিয়োগফল বের করতে চাও। দ্য সাবট্রাক্টেড ভ্যালু ইজ -11, তোমাকে আবার চয়েস দিচ্ছে এন্টার ইউর চয়েস, তুমি ধরো এবার মাল্টিপ্লিকেশন বের করতে চাও, 12 × 23। গুণফল দেখাচ্ছে 276, দ্য প্রোডাক্ট ইজ 276। এরপর তুমি ধরো বের হয়ে যেতে চাও, তুমি 6 দিবা, বের হয়ে যাবে। সো ছোটখাটো একটা বেসিক লেভেলের একটা আমরা অ্যাপ্লিকেশন টাইপের দেখাতে পারলাম। সেক্ষেত্রে আমরা কিন্তু এই লুপ ইউজ করতে হচ্ছে। লুপের ভিতর যদি ট্রু হয় তাহলে সবসময় ভিতরে সবকিছু এক্সিকিউট হতে থাকবে, সেটা বের হওয়ার একটা কন্ডিশন আমার অবশ্যই দিতে হবে। সেই কন্ডিশন হচ্ছে এই যে এটা, চয়েস যখন 6 হবে তখন আমি এক্সিট করতেছি। আচ্ছা স্যার, সব তো ইন্টিজার ভ্যালু নিয়ে করলাম, সাপোজ কেউ যদি ফ্লোট ভ্যালু দিয়ে করতে অবশ্যই চায়। করতে পারবো। তাহলে ফ্লোট নিবা, ভেরিয়েবল এখানে ফ্লোট নিবা, ভেরিয়েবল এখানে তুমি ফ্লোট নিবা। যদি ডাবল দিয়ে করতে চাও ডাবল নিবা, সমস্যা নাই। তাহলে এখানে তোমার ফাংশনের মধ্যে এই জায়গাটাও চেঞ্জ হবে প্যারামিটারে, সরি এখানে রিটার্ন টাইপে চেঞ্জ হবে। আচ্ছা রিটার্ন টাইপ লাগতেছে না, কারণ আমি সবগুলোর মধ্যে প্রিন্ট দিয়েছি। ভয়েড দিলেও কোনো সমস্যা নাই, ভয়েড। কিন্তু সেই ক্ষেত্রে তোমার প্যারামিটারে চেঞ্জ আনতে হবে। তুমি যদি এখানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার পাস করো, তাহলে কিন্তু তোমার এই এখানেও ফ্লোট প্যারামিটারে দিতে ফ্লোট হবে। লিখতে হবে। বাট ভাগশেষ, দুইটা ফ্লোটিং পয়েন্টে কিন্তু ভাগশেষ তুমি পাবা না। ভাগশেষ সেক্ষেত্রে বের করে, ভাগশেষ শুধুমাত্র ইন্টিজারের, দুইটা ইন্টিজার নাম্বারের মধ্যেই আমরা ভাগশেষ বের করি। তুমি গুণফল ভাগফল পাবা, বাট ভাগশেষ পাবা না। সো মডিউলাসটা বাদ চলে যাবে এক্ষেত্রে। জি স্যার, বুঝতে পারছি। সো এটাই, প্যারামিটারটা চেঞ্জ করে দিবা। তুমি খালি দেখবা যে এখানে যাকে পাস করতেছো তার টাইপটা কি, আর প্যারামিটারে তার টাইপ কি সেম কিনা। সেম অবশ্যই হতে হবে, টাইপ সেম হলে আর কোনো চিন্তা নেই। ঠিক আছে, এটাই ছিল আমার আজকে। কারো কোনো প্রশ্ন স্যার আছে? প্রত্যেকবার অপারেশন সাকসেসফুল হওয়ার পর তো আমার কাছে আবার চয়েস চাচ্ছে,
যদি আমি এইভাবে করতে চাইতাম যে আমার একটা অপারেশন সাকসেসফুল হওয়ার পরে এক্সিট হয়ে যাবে, তাহলে কি করতাম? তাহলে তোমার লুপই লাগতো না, তখন তোমার এত কিছু দরকারই নেই। দরকার নেই, লুপ বাদ দাও, চয়েস ব্রেক বাদ দাও, লুপ বাদ দাও। জাস্ট একবার করবা, একবার এক্সিকিউট হবে, তাই না? এটাই তো যাচ্ছ। জি স্যার। এই যে জি স্যার। একবার আসছে, 2 দিলাম, 2টা নাম্বার দাও, 1 আর 3, শেষ। তাহলে আমার লুপ দরকার নেই, লুপের মধ্যে দেওয়ারই দরকার নেই। জাস্ট আমি একবারই প্রিন্ট করবো স্ক্রিনে 6টা জিনিস, আর ওই অনুযায়ী 1 থেকে 6 দরকারই নেই, এক্সিট তো আর করা লাগতেছে না, তাহলে 6 বাদ দাও, 6 নাই। 1 থেকে 5-এর মধ্যে যদি কিছু ইনপুট হয় তাহলে সেই অনুযায়ী কাজটা করবে, একবারই করবে। এরপরে লুপে ঢুকতেছে না, লুপ নাই বলে লুপে ঢুকতেছে না, প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে, বুঝছো? জি স্যার। লুপ থাকলে আবার ঢুকতো, আবার তোমাকে আবার প্রথম এখান থেকে আবার দেখাতো, কিন্তু লুপ নাই বলে ভিতরে ঢুকতেছে না, স্যার কাজ হচ্ছে না। আমি ক্লাস নিচ্ছি, একটু পরে আসো, বুঝতে পারছো? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? এভাবে করলে তো স্যার আবার একদম বাইরে একটা কন্ডিশন অ্যাড করতে হবে, মানে ভ্যালু 1 থেকে 5-এর মধ্যে যেন থাকে, প্লাস বা নেগেটিভ দিলে ওই যে চয়েসে চয়েসেরও বাইরে স্যার, মানে হ্যাঁ, একদম মানে প্রথমে যেটা। ওই তো চয়েসেই তো, তাই না? মানে স্যার ও বলতে চাচ্ছে আমরা যদি ফার্স্ট ইনপুটটা 5-এর বড় কিছু দিতাম, 7 বা 8 ওই তো এরকম চয়েসের কিছু। মধ্যে আচ্ছা, এটা যাচ্ছে, তাই না? যাচ্ছে তো চয়েসের মধ্যে, হ্যাঁ right? হ্যাঁ হ্যাঁ। জি দেখো স্যার। 7 দিলে কিছু আমাদের কোডে কিছুই হবে না। আচ্ছা, এটা টু অপারেন্ড দিবে, এবার কিছু কিছু করবে না। এই আচ্ছা। জি, ক্ষেত্রে মানে তুমি ও একটা জিনিস, সেটাই বলতে চাচ্ছিল যে হ্যাঁ, মানে এরকম কিছু দিলে যাতে লেখা ওঠে এই ইনভ্যালিড। ক্ষেত্রে তার কারণ হলো স্যার মেন কন্ডিশন দেওয়া নাই তো। এক্স্যাক্টলি তুমি এটা দিতে পারো, চয়েস যদি, হ্যাঁ, আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা না, আরো সুন্দর করতে পারি। যদি 5-এর বড় হয়, অথবা চয়েস যদি 1-এর ছোট হয়, যে কোনো একটাই যদি স্যার হয়। এন্ড হবে না? দেখো, একটা নাম্বার কোনোদিন 5-এর বড় এট এ টাইম সরি 1-এর সরি। ছোট হতে পারে না। হয় সে 5-এর বড় হবে, নাহলে 1-এর ছোট হবে, যে কোনো একটাই যদি হয় সেটাই হচ্ছে আমার হচ্ছে ইনভ্যালিড। সো printf ইনভ্যালিড ইনপুট, তারপর তুমি রিটার্ন 0 করে দাও, তাহলে ফাংশন মানে মেইনের কাজ এখানে শেষ হয়ে যাবে। যেমন তুমি যদি 7 দাও, ইনভ্যালিড ইনপুট দিয়ে প্রোগ্রাম শেষ হয়ে গেছে। যদি আমি রিটার্ন 0 না দিতাম, তাহলে কিন্তু ঠিকই নিচের লাইনগুলো আবার এক্সিকিউট হইতো, বুঝতে পারতেছো? ইন্টার টু অপারেন্স দিয়ে এক্সিকিউট হইতো। দেখো তুমি, আমি 7 দেই, এই দেখো 2টা অপারেন্ড দিতে বলতেছে। সো আমার নিচের লাইনটা এক্সিকিউট হচ্ছে, এই কারণে আমি রিটার্ন 0 দিয়ে দিছি। মানে আমি একটু আগেই তোমাদের বলতেছিলাম, রিটার্ন পাওয়া মানে ফাংশনের কাজ শেষ, মেইনের মধ্যে রিটার্ন পাওয়া মানেও ফাংশনের কাজ শেষ। তো রিটার্ন 0 পাইছো, ফাংশন শেষ। আমার তার কোনো কাজ নাই, আমি তো বুঝেই গেলাম এটা ভুল ইনপুট, তাই না? যেহেতু ওই যে ও বলতেছিল যে কি নাম জানি, মানে লাস্টে যে বলতেছিল যে লুপের বাইরে, মানে লুপ দিয়ে করবা না, একবারই দেখাবা, এই ক্ষেত্রে রিটার্ন 0 এখানে দিয়ে দিবা। লুপ দিয়ে করতে চাইলে সেটাও করা যাবে, তখন আমি এখানে কন্টিনিউ দিয়ে দিতাম। কন্টিনিউ মানে লুপের উপরে চলে যাও, নিচের গুলো এক্সিকিউট করা দরকার নাই, তুমি লুপের উপরে চলে যাও, লুপে গিয়ে আবার এটা দেখাবে। অনেক কিছু করা যায়, বুঝছো? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তো এটাই ছিল আজকে আমার ক্লাস, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি পয়েন্টার দেখানোর ইচ্ছা ছিল, বাট তোমাদেরও পয়েন্টার ফাংশনের উপর কুইজ আছে নেক্সট দিন, বি সেকশনেরও কুইজ আছে ফাংশনের উপরে, যেন আমি ফাংশন নিয়ে একটু আলোচনা করলাম। নেক্সট দিন আমরা ফাংশন কুইজটা দেওয়ার পরে 20-25 মিনিট একটা কুইজ হবে, এরপর আমরা পয়েন্টার ক্লাসের মধ্যেই পড়বো, ঠিক আছে? আচ্ছা। জি স্যার। সবাই তাহলে ভালো থাকো।